শ্রদ্ধেয় সুধী দর্শক ও শ্রোতা, আপনারা জানেন আমরা এই প্রোগ্রামটা ডক্টর মোফাজ্জল ইসলামের সাথেই তার চ্যানেলে এই প্রোগ্রামটা করি এবং আমাদের খুবই শ্রদ্ধেয় এবং আমি কি বলবো, ওনাকে আপনারা চিনেন, বিশেষভাবে আর বিশেষণের দরকার নাই, এমদাদ ভাই, যিনি সেনাবাহিনীতে ছিলেন এবং যিনি মায়ানমার এমবেসিতে বাংলাদেশের পক্ষে কাজ করেছেন, আর্মি উইংয়ে রিপ্রেজেন্ট করেছেন এবং যার সাথে বার্মার জেনারেলদের ব্যক্তিগত একটা সম্পর্ক ডেভেলপ করেছে দীর্ঘদিনের। সো আমরা আজকে যেই প্রসঙ্গটা নিয়ে আলোচনা, কয়েকটা প্রসঙ্গ আসবে আপনারা শুনবেন, বাট যে প্রসঙ্গটা মেজর প্রসঙ্গ নিয়ে এমদাদ ভাইকে ইনভাইট করেছিলাম সেটা হচ্ছে চট্টগ্রাম। আমি জানি না চট্টগ্রাম একটা ঐতিহাসিক জায়গা, মানে সব ঘটনা মনে হচ্ছে ব্রিটিশ থেকে শুরু করে, ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে এই যে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম, আজিজ মিয়া থেকে শুরু করে বঙ্গবন্ধুর সেখানে একটা রোল, চট্টগ্রামে জিয়াউর রহমানের একটা রোল, হান্নান ভাইদের একটা রোল, এবং স্বাধীনতা সংগ্রামে চট্টগ্রামের যে একটা বিরাট ভূমিকা আবার মনে করিয়ে দেয় এখন চট্টগ্রাম চট্টগ্রাম চট্টগ্রাম। ডক্টর ইউনূসের বাড়িও চট্টগ্রাম এবং হাটহাজারীতে, সেই হাটহাজারীতেই যেখানে রেডিও স্টেশন আমাদের থেকে রাঙ্গুনি এবং হাটহাজারী ভার্চুয়ালি এক জায়গায়। এখন চট্টগ্রামে আমেরিকান সৈন্যবাহিনীর যে আগমন, এটা নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে। চট্টগ্রাম স্পেশালি কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, বদরখালী বা অন্যান্য যে সমস্ত জায়গাগুলো আছে ওখানে। এবং আমি এ নিয়ে আমরা এমদাদ ভাই থেকেই শুনবো। আরেকটা ঘটনা ঘটেছে রিসেন্টলি, এটাও এমদাদ ভাই ফোকাস করবেন, সেটা হচ্ছে ভারতীয় বাহিনী প্রথমবারের মতো শুনলাম মায়ানমারে ঢুকেছে এবং অফিসিয়ালি যে জান্তা বাহিনীকে সমর্থন দিচ্ছে। চাইনিজ রিসার্চ নেভাল ভেসেল গুলো বঙ্গোপসাগরে ঢুকেছে একই সময়। এই ঘটনাগুলো কেন হচ্ছে এবং গুরুত্বটা কি, এটা আমাদের বোধহয় জানা দরকার। আর এমদাদ ভাই ছাড়া আমরা অথেন্টিক ভাবে এটা জানতে পারবো না, সেটা আমার বিশ্বাস। এমদাদ ভাইকে বলবো, আপনি যদি কাইন্ডলি আপনার অভিজ্ঞতা এবং আপনার বিশ্লেষণ নিয়ে আমাদের সামনে আপনি তুলে ধরেন, প্লিজ। ধন্যবাদ। ধন্যবাদ। আসলে ডক্টর জমির অলওয়েজ biased and partial. He has shown always partiality to me. আমাকে সবসময় আমি যা না তার থেকে বেশি করে বলে ফেলেন আসলে। বাট আমি চেষ্টা করি সমসাময়িক বিষয়গুলির সাথে নিজেকে সম্পৃক্ত রাখার জন্য, এবং আমার যতটুকু সীমিত জ্ঞান আছে সেটাকে আমি যারা, এটা আমি আমার সৌভাগ্য বলবো, ডক্টর জমিরদের মতো অনেকেই যারা আমাকে ডাকেন একটু বলার জন্য, আমি এই সুযোগে হয়তো সেই কথাগুলি বলি, সেটাই হচ্ছে আমার কৃতিত্ব। এখানে এমন কিছু নাই যেটাকে আমাদের দর্শক শ্রোতা যারা আছেন তারাও কম বেশি জানেন। তো চট্টগ্রামের ব্যাপারে ডক্টর জমির ভূমিকায় যে কথা বললেন যে এটা একটা কেমন জানি না আসলে। যেমন আপনি এই যে সুকান্তের ইয়াতে আছে চট্টগ্রাম চট্টগ্রাম জাল্লাবাদের পাহাড়েতে লিখে গেছো তবে না। সো সেই জাল্লাবাদ এই চট্টগ্রাম থেকেই কিন্তু অস্ত্রাগার লুণ্ঠনের মাধ্যমে চট্টগ্রাম ব্রিটিশদের থেকে স্বাধীন হয়ে গিয়েছিল এবং তিন দিন স্বাধীনতার পতাকা এখানে উড়েছে। এই চট্টগ্রাম থেকেই আপনার আমি বলবো যে হাবিলদার রজব আলী, এই চট্টগ্রাম থেকেই সিপাহী বিদ্রোহের এই প্যারেডের মাঠ, এখান থেকেই সারা এই বাংলায় যেখানে কোনো একমাত্র আপনার যেখানে ঝাঁসি রানী বা ততিয়া তাপি যারা তোরা ওদিকে করেছিলেন, বাট এই চট্টগ্রাম থেকে কিন্তু স্বাধীনতার সিপাহী বিদ্রোহ চট্টগ্রাম থেকেই ডাক এসেছিল সিপাহী বিদ্রোহের। সুতরাং চট্টগ্রামের সেই ঐতিহ্য সেটা আছে, এবং মহাত্মা গান্ধীও বলেছেন চিটাগং ইজ অ্যাহেড। যখন এই যে সূর্য সেনের নেতৃত্বে যখন
যেটা অস্ট্রেলিয়ার লুণ্ঠনের মাধ্যমে ব্রিটিশদের থেকে স্বাধীনতা ঘোষণা করা হলো, তারপর পরে বলা হয়েছিল চিটাগং ইজ অ্যাহেড, চট্টগ্রাম সর্বাগ্রে। তো সেই ইয়েটা আছে। এখন সেটার প্রেক্ষাপট নিয়েই এটার একটা কারণ আছে, যেমন চট্টগ্রাম বন্দর যেটা, এটা প্রকৃতি প্রদত্ত, আমরা বলতে পারি প্রকৃতি এটা অবারিত দান এই চট্টগ্রামে। পৃথিবীর অনেকগুলো শহর হয়তো আমাদের দর্শক শ্রোতা যারা আছেন তারাও দেখেছেন, আমরাও দেখেছি। যেমন আপনি হাডসন রিভারের এই পারে ওই পারে নিউ ইয়র্ক, সেখানে ইভেন লন্ডনের ট্যামসের এই পার ওপারে লন্ডন বিস্তৃত, আবার একইভাবে শিন নদীর এই পারে ওপারে প্যারিস, একইভাবে বলগার এই পার ওপার করেই আছে। পৃথিবীর সব বড় বড় শহরগুলো এভাবে বিস্তৃত, কিন্তু চট্টগ্রাম তার মধ্যেও একটা ব্যতিক্রম। কর্ণফুলী নদীর এই পার ওপার চট্টগ্রাম হলেও চট্টগ্রামে আবার অপূর্ব পাহাড় শ্রেণী রয়ে গেছে সাথে, যেটা পৃথিবীর খুব কম শহরে আছে। নদীর দুকুল হয়েছে, কিন্তু আবার সেখানে সাগর নদী একত্রিত মিলিতও হয় নাই, এবং পাহাড় তার সমাবেশ সেখানে খুব কম আছে বলে আমি জানি না। যাই হোক, এই প্রকৃতির সাথে চট্টগ্রামের যেই মেলবন্ধন, মানুষের যে সেখানে দুঃসাহস বা সাহস, অদম্য সাহস, সেটা কিন্তু প্রকৃতি চট্টগ্রামের মানুষকে দিয়েছে, চট্টগ্রাম সেটা হয়েছে। এখন আমি আসি চট্টগ্রামের এই গুরুত্ব, সেটা বোঝাতে গেলেই আপনার অতি সম্প্রতি এটা রয়টার্স রিপোর্টটা পাবলিশ করেছে সিঙ্গাপুর থেকে। সেখানে কেসিসি বলে একটা তাদের যে প্রতিষ্ঠাতা, তার নাম হচ্ছে আপনার রবার্ট পুলি। তো পুলি সাহেব কি করেন, উনি ঝুঁকি স্টাডি করেন, রিস্ক স্টাডি করেন, এবং পক্ষধারে যারা ইন্টারেস্টেড গ্রুপ তাদেরকে সে তার উপরে ঝুঁকি কন্টেইন করার জন্য বা ধরে রাখার জন্য বা কমানোর জন্য বা ঝুঁকি মুক্ত হওয়ার জন্য উপদেশ দেন। এটা হচ্ছে তার পেশা। তো সেই ক্যাসিস থেকে একেবারে অতি সম্প্রতি ইউএস যারা পলিসি মেকার যারা আছে ইউনাইটেড স্টেটসে, তাদের পলিসি মেকারদেরকে একটা জিনিস ঝুঁকি দৃষ্টিগোচর করেছেন পুলিশ সাহেব। সেটা হচ্ছে, বলা হয়েছে পৃথিবীর 72টা বন্দর, সমুদ্র বন্দর চীনাদের প্রভাবে চলে গেছে। চীন এমনভাবে সেখানে ইনভেস্ট করছে, চীন সেখানে এমনভাবে ভিতরে তারা ঢুকে পড়ছে, যেটার ফলশ্রুতি যদি ট্রেড ওয়ার বা সত্যি যুদ্ধ হয় চীন এবং আমেরিকার মধ্যে, আমেরিকা মহা একটা বেকায়দায় পড়ে যাবে। কেন বেকায়দায় পড়বে? এখন তো ড্রোন, মিসাইল, ফাইটার এয়ারক্রাফট, বোমার উড়ে যাবে, কিন্তু বিপদে পড়বে কেন? তার কথা হচ্ছে এই যে সৈন্যদের রসদ সরবরাহের জন্য সমুদ্র বন্দরগুলির ব্যবহার অবশ্যম্ভাবী, এবং সেখানে যখনই এটা ব্যবহার করতে যাবে চীনাদের মুখোমুখি পড়বে, তখন মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ যারা কৌশল প্রণেতা তারা, এবং বিপর্যস্ত হবে। তো এখন এই সময় পৃথিবীর দেশে দেশে যে বন্দরগুলোতে চীনের প্রভাব বিস্তৃত হয়েছে, সেখান থেকে সেটাকে ঝুঁকি মুক্ত করার জন্য, কাটেল করার জন্য, অথবা নিজেদের প্রভাব বিস্তার করার জন্য উনি উপদেশ দিয়েছেন। সেই থেকে ধরে নেওয়া হয় যে অতি সম্প্রতি চীনারা বিভিন্ন সমুদ্র বন্দরগুলির এখন তারা সেখানে আমরা যেটা বলি জরিপ বাংলাতে বা রেখি, এগুলি করার জন্য তারা তৎপর হয়েছে। সাথে তাদের জিও স্ট্র্যাটেজি, জিও পলিটিক্স যেটা আছে বা জিও ইনফ্লুয়েন্স যেগুলি, তারা সেগুলো বিস্তার লাভ করার জন্য তারা বলা হচ্ছে তারা বিভিন্ন সংস্থাকে তারা টাকা দিবে। সেই টাকার মাধ্যমে, এটাও উল্লেখ আছে ওই রিপোর্টে, টাকার মাধ্যমে তারা হিডেনলি, খুব গোপনীয়ভাবে এই বন্দরগুলির মধ্যে তাদের প্রভাবটাকে তারা ধরে রাখবে, অথবা প্রভাব বিস্তার করবে, অথবা অন্যের প্রভাব থাকলে সেটাকে দূর করবে। এইসব জিনিসের সেই লিঙ্কটা ধরে হয়তো আমরা বলতে পারি এই চট্টগ্রাম, যেহেতু আমাদের চট্টগ্রাম তার অবস্থানের কারণে এবং অতি সম্প্রতি জিওর পলিটিক্সে বা ভূ রাজনীতিতে বা ভূ কৌশলগত যে পরিবর্তন অতি সম্প্রতি হয়েছে, সেটার জন্য চট্টগ্রামের গুরুত্ব, আমি বলবো যে অতি গুরুত্বপূর্ণ একটা অঞ্চলে চট্টগ্রাম পরিণত হয়েছে। তার মধ্যে আরো কয়দিন আগে যখন এই চীন এবং ভারত অলমোস্ট কাছাকাছি চলে আসছে আমেরিকান কৌশল বা পলিসির কারণে, যেখানে ভারতের উপরে 25 থেকে 50% যখন ট্যারিফ গেল, ভারত সেটাকে দৌড়ঝাঁপ করলো। কিন্তু ইউনাইটেড স্টেটস থেকে যেটা বলা হলো যে ডিপ স্টেট সম্ভবত তাদের থেকেই প্রেসারাইজ করা হয়েছে ট্রাম্পকে, যে ভারতের তেল কেনার কারণে রাশিয়ার থেকে
ইজ গেটিং হিউজ অ্যামাউন্ট অফ মানি, এবং সেই টাকাটাই রাশিয়াকে ক্যাপাবল করছে যুদ্ধে ইউরোপিয়ানদেরকে অলমোস্ট পরাজয়ের মুখোমুখি করার, এবং যুদ্ধে আরো বেশি ভিগোরাসলি ইনভেগোরেটলি যেটাকে বলা হয়, তারা যুদ্ধের মধ্যে প্রচুর তারা শক্তি প্রদর্শন করতে সক্ষম হচ্ছে, তারা কোনো বেকায়দায় পড়ছে না। সুতরাং ভারতের যদি এটা বন্ধ করা হয় তাহলে রাশিয়া বেকায়দায় পড়বে, সেই থেকে প্রেশার দিয়েছে। বাট স্ট্রেট ফরওয়ার্ড জয়শঙ্কর এবং প্রধানমন্ত্রী মোদী তারা বললেন, উই আর নট রেডি টু কম্প্রোমাইজ অন আওয়ার দ্যাট ইজ এনার্জি সাপ্লাই। এটার পরেই এখন তারা গত্যন্তর না দেখে যে 50% গেছে, আরো হয়েছে, আগেও হয়েছে সাংহাই কোঅপারেশন কাউন্সিল, সেখানে গিয়ে দেখা গেল একেবারেই রাশিয়া, চীন এবং ভারত সেটাকে তারা একেবারে জোটবদ্ধ হলো, এবং সেটাকে কোনো কোনো কমেন্টেটর বলতেছেন এখনো যে ইট ইজ দ্য ইন্ডিকেশন অফ স্টার্ট অফ দ্য এশিয়ান সেঞ্চুরি, অর্থাৎ পাশ্চাত্যের যে মাতব্বরী, পাশ্চাত্যের যে দখলদারিত্ব, প্রভাব বিস্তার, সেটা কাটেল হয়ে যাচ্ছে, এশিয়ান সেঞ্চুরি শুরু হচ্ছে। বিগত শতাব্দীকে ইউরোপ আমেরিকার শতাব্দী বললে আগামী শতাব্দী হবে এশিয়ার শতাব্দী। কেন? সেখানে দেখা যাচ্ছে চীন এবং ভারতের জনসংখ্যা হচ্ছে পৃথিবীর মোট জনসংখ্যার 35%। সেখানে চীন যেভাবে একটা গ্রোয়িং, এবং সাংহাই কোঅপারেশন কাউন্সিলের পরেই 2 দিন পরেই তারা 3 তারিখ এ মাসের যে মহাপ্রদর্শনীর আয়োজন করেছেন, সশস্ত্র মানে যেটা প্যারেড, তাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের বিরুদ্ধে তাদের বিজয় উৎসব করতে গিয়ে যেসব সমরাস্ত্র তারা প্রদর্শন করেছে, সেটা দিয়ে সামরিক যারা কমেন্টেটর আছে তাদের বক্তব্য হচ্ছে চীন অলরেডি দুটা গ্রেট পাওয়ারের মধ্যে চীন এখন শুধু মোকাবেলা করবে না, চীন এখন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র করছে। এই মুহূর্তে প্রফেসর ম্যাসিয়ারের মতো আমেরিকান থিঙ্ক ট্যাঙ্ক, অথবা প্রফেসর আপনার ইয়ের মতো, তারা এই যে আপনার জেন্টলম্যান, যাই হোক আমার নামটা এই মুহূর্তে, তাদের কথা হচ্ছে দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাস পলিসি মেকার্স দে মেক এ ব্লান্ডার। ব্লান্ডারটা কি করেছে? ভারতকে অনেকটা চীনের দিকে ঠেলে দেওয়া, সেখানে সেই ঠেলে দেওয়ার কারণটাতেই এখন তারা যদি এই 3টা শক্তি একত্রিত হয়, সেটা এদিকে তাইওয়ানের জন্য যেমন একটা মহাঝুঁকি সৃষ্টি করবে, তাইওয়ান এমনও ঝুঁকিতে আছে, চীন যে কোনো মুহূর্তে হাত বাড়াবে হংকং এর মতো, একই ম্যাকাওয়ার মতো। আবার ওদিকে আপনার আমাদের সন্নিহিত অঞ্চল মিয়ানমারে যে সমস্যা সৃষ্টি, আরাকানকে নিয়ে, রাখাইন স্টেটকে নিয়ে, সেখানে আমেরিকায় বাধ্য করেছে আপনার মালাক্কা থেকে চীনকে টু রিফোকাস টু দ্য ওয়েস্টার্ন মিয়ানমার। সেখানে এই যে আমাদের চট্টগ্রাম থেকে সে লাইন করলে একেবারেই দেখা দেখি। এই জন্য আপনি যেই কথাটা বললেন চট্টগ্রামে কি হলো, বারবার কেন চট্টগ্রামের উপরে, এটাই হলো চট্টগ্রামের সাথে এখন অ্যালাইন হয়ে গেছে চীনের সবচেয়ে বড়, সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বেল্ট রোড ইনিশিয়েটিভের জন্য, তার সফলতার জন্য চক্রীয় ডিপ সিপোর্ট ইজ দ্য নাম্বার 1 আর মোস্ট ইম্পর্টেন্ট প্রজেক্ট হিসেবে। সেটাকে যদি সত্যি সত্যি এইসব যুদ্ধের কথা যেগুলো বলা হচ্ছে, ট্রেড ওয়ার যদি হয়, বা সেখানে যদি সত্যিই যুদ্ধ হয়, কারণ আরেকটা জিনিস অতি সম্প্রতি হয়েছে, সেটা না বললে হয়তো এখানে আসবে না জিনিসটা, চট্টগ্রামের আরো কেন বেশি গুরুত্ব বেড়ে গেল পরাশক্তিগুলির কাছে, সেটা হচ্ছে একটু চক্রীয় থেকে উপরের দিকে গেলে কোকো আইল্যান্ডে এটা চীনারা ওখানে তাদের আপনার এয়ারবেস এবং নেভেল বেস, নৌঘাটি এবং বিমান ঘাটি দুটাই তারা ডেভেলপ করেছে, এবং এই কোকো আইল্যান্ড হচ্ছে ভারতের একেবারে ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলানো অবস্থায় হয়েছে। সেটাও একটা এখানে এই চট্টগ্রামের গুরুত্বটা, যেমন আজকে 24-25 2 দিন ভারত ওখানে এখন তাদের মিসাইল টেস্ট করবে। লঞ্চিং প্যাড হলো আমাদের থেকে একেবারেই, আমাদের এখন এটা হচ্ছে তারা বাংলাদেশের এবার সমুদ্র সীমাকে ঘেঁষে তারা পরীক্ষা চালাবে বলে ঘোষণা দিয়েছে। তাদের ডিফেন্স মিনিস্ট্রি থেকে, তাদের আন্তঃবাহিনী দপ্তর থেকে তারা সাবধানতা উচ্চারণ করেছে তারা সেখানে। তো সেটার কারণ হতে পারে হয়তো এটা এক ধরনের প্রতিক্রিয়া হতে পারে যে বাংলাদেশে যে যৌথ মহড়া হলো অপারেশন সি এঞ্জেল, বা তার আগে খুব অল্প সময়ের মধ্যে 3টা কিন্তু এখানে মহড়া হয়েছে। একটা হলো টাইগার, লাইটনিং টাইগার, আর একটা হলো
টাইগার শার্ক, আর একটা অতি সম্প্রতি যেটা কয়েকদিন আগে হয়ে গেল 20 তারিখে যেটা সমাপ্ত হলো, সেটা হচ্ছে অপারেশন সিএনজি। এগুলোর কারণে হয়তো ভারত একটা প্রতিক্রিয়া দেখাচ্ছে। এই যে ব্যালিস্টিক ওখান থেকে মিসাইল টেস্ট করা, আবার ওদিকে মিয়ানমারে সৈন্য প্রেরণ, ওটা কিন্তু একটা কমপ্লেক্স সিচুয়েশন এখানে ডেভেলপ করছে। আমি আপনার সাথেও বোধহয় আলোচনায় বলেছিলাম যে মিয়ানমার ইজ নট রেডি টু জাস্ট কুইট ফ্রম আপনার রাখাইন স্টেট থেকে। রাখাইন স্টেটে তারা হয়তো তারা ওয়েট এন্ড সি এরকম একটা অবস্থায় গেছে, এবং এক্স্যাক্টলি ইট ইজ নাও হ্যাপেনিং। তারা এদিকে এর দিকে ব্লক করেছে, আপনার এদিকে আপনার ম্যাগুয়ের দিকে ব্লক করেছে, এখন এদিকে বাগোর দিকে ব্লক করেছে। ব্লক করেই তারা দে ওয়ার ওয়েটিং যে এটাতে এখন তাদের সাপ্লাই রুট যখন বন্ধ হবে, যেমন একটু আগে আমি বললাম যে আমেরিকা বিপদে পড়বে নৌ বন্দরগুলির মাধ্যমে যখন রসদ সরবরাহ করতে পারবে না, তখন আমেরিকান সৈন্যরা যতই অস্ত্র থাকুক বেকায়দায় পড়ে যেতে পারে। একইভাবে এরা যখন রসদ সরবরাহের দিক থেকে যখন কাটিল করেছে মিয়ানমার সেনাবাহিনী, তখন কিন্তু বাংলাদেশের দিকে হাত বাড়িয়েছে, আমাদের জেলেদের ধরে নিয়ে যাচ্ছে দলে দলে, অনেকগুলো জেলে ধরে নিয়ে গেছে। টাকা দাও ছেড়ে দিব, টাকা দিতে না পারলে ফিশিং ট্রলার ধরে নিয়ে র্যানসম আদায় করে। বা এখন আরেকটা যেটা আমাদের জন্য সবচেয়ে বড় ঝুঁকি, আমি এটা আমাদের কর্তৃপক্ষ যারা এটা শুনবেন তাদের জন্য এটা এক ধরনের সাবধানতা অবলম্বন করার সময় আসছে। তারা অস্ত্র দিয়ে বলবে যে আমি অস্ত্র দিচ্ছি তোমাকে, তুমি আমার টাকা দাও, তোমার নিত্য প্রয়োজনীয় জিনিস আমার কিনতে হবে। এটা তো সেটা যদি হয়, এই আমাদের খুব কাছেই নির্বাচন চলে আসতেছে, সেখানে যারা অসৎ উদ্দেশ্যে থাকবে, অপকর্মের জন্য আগ্রহী হবে, তারা হয়তো সেই অস্ত্র দিকে হাত বাড়াতে পারে। পার্বত্য চট্টগ্রামের লোকজন কিছু হাত বাড়াতে পারে, এগুলো আমাদের জন্য বিপদ। আবার রোহিঙ্গা ক্যাম্পগুলো আছে, ক্যাম্পগুলোর মধ্যে এটা বিস্তৃতি ঘটতে পারে, এটা হতে পারে। আর আরো বড় জিনিস আমাদের জন্য, সেখানে আপনি বলছেন যে অন্য কোথাও তো পৃথিবীর এখন অন্যতম এখন শরণার্থী শিবির হয়ে গেছে এই চট্টগ্রামকে বেস করে। এখন 15 লক্ষ মানুষ কিন্তু এই চট্টগ্রামের সন্নিহিত অঞ্চলে বসবাস করছে। সেটাও চট্টগ্রামকে গুরুত্ব বা চট্টগ্রামের পরিচিতি বা চট্টগ্রামের এই যে এগুলিকে কি হবে ভবিষ্যতে, এরা কারা ব্যবহার করবে ভবিষ্যতে, যদি এখানে কোনো ধরনের এই পরাশক্তিগুলির সংঘর্ষ যখন দেখা দিবে, তখন এক পক্ষ না এক পক্ষ এদেরকে কাছে টানবে, সশস্ত্র করবে। সশস্ত্র সংঘাত যদি হয়, তখন বাংলাদেশের জন্য ভূকৌশলগত অনেক বড় বড় সমস্যা বাংলাদেশ সামনে চলে আসবে। হয়তো আজকে আসতেছে না, আগামী বছর আসবে, আগামী বছর তার বড় বছর আসবে। এগুলো কিন্তু এখন সব মাথায় রেখে এখানে এইসব মহড়া শহরা এগুলি সব চলবে। তবে এটা ঠিক যে বাংলাদেশ এখন একটা গুরুত্বপূর্ণ অবস্থানে, বাংলাদেশের অবস্থান সেটা শুধু চট্টগ্রাম বলে না, পুরো বাংলাদেশের অবস্থানটা সেটা হচ্ছে, আপনি যতই আমি কূটনীতিতে আমি যতই বলি অজরে বৃষ্টি হচ্ছে, কিন্তু কূটনীতিতে তারপরও বলে দ্য ওয়েদার ইজ এক্সেলেন্ট। এটা হতে পারে, এটা করতে হচ্ছে পারস্পরিক। কূটনীতিতে অনেক কিছু যা হয় না সেটাকেও বলতে হবে। যেমন বলে যে পলিটিশিয়ানরা বলে যে ওয়ার দেয়ার ইজ নো রিভার দে প্রমিস দ্যাট দেয়ার উইল বি এ ব্রিজ। খাল নাই কিন্তু বলবো আমি ব্রিজ করে দেবো। এরকম অনেক জিনিস করতে হয়, কিন্তু স্টাফ গ্রহণ কিন্তু কূটনীতিতে খুব বেশি চলে না। বর্তমান বিশ্বের যে ডিপ্লোমেসির আর্ট অফ ডিপ্লোমেসি, সেখানে অনেক কিছু ধৈর্য রয়ে শয়ে কৌশলে অনেক কিছু আমাদেরও এখন সেরকম একটা সময় আমাদের জন্য উপস্থিত। কারণ আপনি যদি এখানে বেশি করে প্যাট্রোনাইজ করেন মার্কিন যুক্তরাষ্ট্রকে, এটা চীনের স্বার্থের বাইরে কিন্তু যাবেই যাবে। এবং সেটার জন্য আপনি বাংলাদেশ না শুধু আমাদের সবকিছু তখন একটা উইল বি এট স্টে, যে শ্যাম রাখি না কুল রাখির মতো অবস্থা হবে। তো এইসব জিনিসগুলো চিন্তা করে আপনি যেটা বলছেন যে চট্টগ্রামের গুরুত্ব এই যে যেগুলি আপনি একটু আগে বলছিলেন যে চাইনিজ স্পাইনাইজিং শিপ এখানে যে ঘুরছে আসছে বে অফ বেঙ্গল, তাদের সক্ষমতা কিন্তু অনেক। এখানে কে কি করছে কি হচ্ছে না হচ্ছে সেটা আমাদের জন্য আরো গুরুত্বপূর্ণ চীন, কারণ আমাদের সামরিক বাহিনী অর্থাৎ সশস্ত্র বাহিনীর বেশিরভাগই অস্ত্রশস্ত্র সব চীনের দ্বারা সরবরাহকৃত, এবং চীনের প্রতি আমরা এখনো পর্যন্ত আমাদের এবং অর্থনৈতিকভাবে অনেকগুলো আমাদের ইনফ্রাস্ট্রাকচার যেগুলো বড় বড় যেগুলো ইনফ্রাস্ট্রাকচার সেগুলো কিন্তু চীনের এখানে যথেষ্ট পরিমাণ ইনভলভমেন্ট রয়েছে। তো সেদিক থেকেও কিন্তু চীন এবং আমেরিকার মধ্যখানে কোনো ধরনের একটা যদি এখানে আমি বলবো যে প্রতিযোগিতামূলক সংঘাতের কথা এখনো বলবো না, এখানে প্রভাব প্রতিপত্তি বিস্তারের যে প্রতিযোগিতা, সেখানে বাংলাদেশকে একেবারে সাবধানের সাথে পা রাখতে হবে। অন্যথায় বাংলাদেশের জন্য ভবিষ্যতে সমূহ বিপদ কিন্তু সামনে আছে। ইফ যদি আমরা যেমন কিছুদিন আগেও আমরা একটা কাজ করে ফেলেছি,
এই যে এই আরাকান আর্মি নন স্টেট অ্যাক্টরের সাথে কতগুলি এই কি করিডোর করে আমরা এত বেশি নেতিবাচক বার্তা নেপেডোকে দিয়েছি, মিয়ানমার কর্তৃপক্ষকে দিয়েছি, সেটা এখন আমরা সামাল দিতে পারছি না। সেখানে আমাদের দ্বিপাক্ষিক এখন সম্পর্ক একেবারে তলানিতে, কূটনীতিতে যা বলা হয় দ্বিপাক্ষিক সম্পর্ক তলানিতে। আমাদের অ্যাম্বাসেডর নেই, আমাদের ডিফেন্স অ্যাডভাইজার নেই। তো এগুলো সেজন্য এগুলি হচ্ছে ইউ হ্যাভ টু বি ভেরি ভেরি ক্যালকুলেটেড। এই এক্স্যাক্টলি এই জিনিসটাই আমি আপনাকে জিজ্ঞেস করতে চাচ্ছিলাম, যে ওরা যে প্ল্যানটা করেছিল এই বাংলাদেশ আমেরিকা অ্যালং উইথ ডক্টর ইউনূস গভর্নমেন্ট, এই যে আমাদের যাকে হোম সিকিউরিটি অ্যাডভাইজার করলো খলিল, সে তো এক্ষেত্রে অনভিজ্ঞ, তার কোনো অভিজ্ঞতা নাই। এক, দুই নম্বর হলো হি হ্যাড নো কানেকশন উইথ দ্য আর্মি, নো কন্ট্রোল ওভার দ্য আর্মি, নো ডিসকাশন উইথ দ্য আর্মি। আমাদের আর্মির কথা বলছি, কারণ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হতে হলে আর্মির সাথে ঘনিষ্ঠ নিবিড় সম্পর্ক ছাড়া টু মেক এ স্ট্র্যাটেজিক ডিসিশন which was not done. আচ্ছা, এখন আমি এখানে একটু ডিফার করি, জাস্ট আমরা একটু এক মিনিট। সেটা হচ্ছে পৃথিবীতে বড় বড় যারা পলিসি মেকিং করে বা ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হয়, যেমন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত তো বিশাল, তাদের অনেকগুলো জিও পলিটিক্স এর মধ্যে অনেক কৌশল প্রণয়ন করতে হচ্ছে। অজিত দোভাল ইজ এন এক্সেলেন্টলি, আমি বলবো যে হি ইজ অ্যাকমপ্লিশিং হিজ সেক্রেট, আমি বলবো তার যে দুর্দান্ত করছে। আমেরিকাতেও কিন্তু যারা সবসময় জাতীয় নিরাপত্তা তারা কিন্তু সবসময় বাইরে থেকে আসে, অর্থাৎ বেসামরিক লোকরাই আসে। সেটা হচ্ছে কোনো ব্যক্তি নয়, ব্যক্তিটা how much he is equipped, that is the question. কোনো কথা কানেকশন। আমার কথা হলো খলিলুর রহমান সাহেব ফরেন সার্ভিস থেকে এসে দীর্ঘদিন জাতিসংঘে বা অন্যান্য ক্ষেত্রে তো অভিজ্ঞ, ঠিক আছে, কিন্তু আমাদের আর্মির সাথে তার যে একটা যে যোগাযোগ, সম্পর্ক, গভীরতা, আন্ডারস্ট্যান্ডিং, সেটা না থাকার কারণেই যেটা হয়েছে এ পর্যন্ত বাংলাদেশ আর্মির সাথে তার, আমি দেখি নাই, আপনি হয়তো আর্মির লোক হিসেবে জানতে পারেন, আমি এই পর্যন্ত ক্যান্টনমেন্টে তাকে দেখি নাই কোনো মিটিং এ সোফা। আমি এখানে একটু বলি, এখানে হচ্ছে দ্য রিলেশনশিপ আপনি ডেভেলপ করতে পারেন। আপনি যদি ধরেন, কোশ্চেন ইজ দ্যাট আপনার এক হচ্ছে what is your mission, what is the mission you are going to achieve, what are the objectives you are going to achieve, you have to spell it out. আপনি একটা কথা হচ্ছে প্রথমত মনে রাখতে হবে এটা অন্তর্বর্তীকালীন একটা সরকার, এটা কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না, কারো ভুলে যাওয়া উচিত না। যারা কৌশল প্রণেতা আছেন, যারা কৌশল প্রণয়ন করেন, যারা কৌশল বাস্তবায়ন করবেন, প্রত্যেকেরই একটা জিনিস মনে রাখতে হবে যে আমার সময়, টাইম ইজ এ ফ্যাক্টর। কৌশল প্রণয়নে এবং সেটাকে যদি আমি বাস্তবায়ন করতে চাই, সেটা যদি আমার আগের যদি আমার প্রিডিসেসররা যদি এরকম কোনো কৌশল আমাকে প্রণয়ন করে দিয়ে না যান, আমি যদি নতুন করে কৌশল প্রণয়ন করে সেটাকে বাস্তবায়ন করতে চাই, তাহলে আমার টাইম ইজ এ ফ্যাক্টর, টাইম লাইনটা আমাকে চিন্তা করতে হবে। আরেকটা হচ্ছে হাউ মাচ ম্যান্ডেট আই হ্যাভ, আমার ম্যান্ডেটটা কি। আমি আরেকটা সভরেন কান্ট্রির বাইরে গিয়ে তার একটা নন স্টেট অ্যাক্টরদের সাথে আমার সম্পর্ক পাতানো, বা তাকে সেখানে মানুষের দুর্গতি আছে, মানুষের অভাব থাকতে পারে, তাহলে সেখানে করিডোর ইজ নট এ ফ্যাক্টর, ইট ইজ নট এ ম্যাটার। ওখানে হবে অন্যভাবে রিলিফ, ইউএনএইচসিআর রিলিফ সাপ্লাই করবে। আমি যেখানে একটা সংঘাতপ্রবণ একটা অঞ্চল, যেখানে জটিল একটা অবস্থা ধারণ করে আছে, যেখানে চায়না ইজ দ্য স্টেক হোল্ডার, ভারত এখানে তার স্টেক আছে, ইউনাইটেড স্টেট ইজ হ্যাভিং দেয়ার স্টেক, মিয়ানমার ইটসেলফ ইজ ইনভলভ, এতগুলি দেশ, যেখানে রাশিয়া দূরবর্তী অঞ্চল হয়ে তার সশস্ত্র অস্ত্র বিক্রির জন্য নিজেরা ইনভলভ আছে। তো সেখানে আমাকে এই সমস্ত ফ্যাক্টর, এবং সেটা কত শান্তিপূর্ণ অঞ্চল নয়, সে অঞ্চলটা হচ্ছে একেবারেই পুরোপুরি সংঘাত প্রবণ। সেখানে সংঘাত এমন প্রবল পর্যায়ে গিয়েছে, যেখানে মিয়ানমার সেনাবাহিনী তাদের দেশের সশস্ত্র গোষ্ঠীর মাধ্যমে আক্রান্ত হয়ে অলমোস্ট তারা আরাকান স্ট্রিটে তারা কি কোণঠাসা হয়েছে।
তো সেই মুহূর্তে আমি যখন ওখানে স্টেপ ইন হতে যাব, ওই দেশ একটা সভরেন কান্ট্রি, যেটার সাথে আমি একটা সভরেন কান্ট্রি হিসেবে দুই দেশের মধ্যে, এটা যদি বিফিটিং হয়, যদি বলা হয় যে দুটা সংঘাতের মধ্যে, সংঘাত প্রবণ দুটা গোষ্ঠীর মধ্যে আমরা পৃথিবীতে আমাদের পিসকিপার হিসেবে আমাদের অসম্ভব সুনাম আছে, আমাদের অভিজ্ঞতা আছে, এবং উই হ্যাভ প্রুভ ইট। সারা পৃথিবী জানে বাংলাদেশ সেনাবাহিনী আর কিছু করুক না করুক, পিস কিপিং এ দে আর মাস্টার পিস কিপিং। এটা কিন্তু আমি সেনাবাহিনীর লোক বেস্ট। তাইলে উনি যদি একটা প্রস্তাব রাখতেন, বা আমাদের কর্তৃপক্ষ যদি একটা প্রস্তাব রাখতেন, দেখো as a good neighbor we have a proposition for you, let's allow us to come and establish peace among the fighting, among the disputed groups. Exactly. কনস্ট্রাকটিভ কিরকম হতো, তাহলে সেখানে রোহিঙ্গাদের ওই সময়ে রোহিঙ্গাদের যার যার বাড়িঘরে গিয়ে সুন্দর করে চাষবাস করার একটা সুবর্ণ সুযোগের সৃষ্টি করার, এটা হতো না হয়তো, বাট হওয়ার একটা সম্ভাবনা ছিল। যে দুই দলে যখন মার খাবে, যখন এক দল এখন মার খাচ্ছে তার উপর বমিং করতেছে, আরাকান আর্মির উপর মরবে। যেমন সেদিন আমাদের জেলে ধরে নিয়ে যাবে, আমি যতটুকু শুনেছি 17 জন জেলে, তার মধ্যে 3 জন আরাকান আর্মি, বাকি আরাকান বলতে আরেকটা বোট নিয়ে আর কতগুলি জেলে ধরতে সামনের দিকে গেছে, বাকিরা এখানে বিসমিল্লাহ করে ওরা ওই 3টারে হালাক করে দিয়ে ওরা চলে আসে। তো এই যে সমস্যাগুলি, ছোট ছোট সমস্যা থেকে বড় সমস্যাগুলো কিন্তু ভুল বোঝাবুঝি আমাদের হচ্ছে। এখানে যদি কোনো তারে বুঝিয়ে সুঝিয়ে, বা যারা স্টেক হোল্ডার তাদেরকে, ভাই আমাদের কোনো স্বার্থ নাই, আমাদের কিছু নেই, আমরা তাদের মধ্যে শান্তি স্থাপন করার জন্য যাচ্ছি। আমাদের প্রতিবেশী, আমাদের এটা নৈতিক এবং ধর্মীয় দায়িত্ব কিন্তু প্রতিবেশীর মধ্যে সদ্ভাব সৃষ্টি করা। Yes, I agree. তাইলে সেখানে ভূ রাজনীতি, ভূ কৌশল, ভূ অর্থনীতিও, কারণ সেখানে অর্থনীতি আমাদের বিশাল একটা স্টেক আছে। আমাদের কোনো সামরিক বা অন্য কোনো ভূ কৌশলগত আমাদের কোনো স্টেক নাই সেখানে, বাট স্টেক আছে আমাদের অর্থনীতি। সেখান থেকে আমরা প্রচুর মাছ আনতে পারি, সেখান থেকে তাদের সস্তায় আমরা তাদের অ্যাগ্রো প্রোডাক্ট গুলি আনতে পারি, সেখান থেকে আমরা চুনাপাথর আনতে পারি, সেখান থেকে চাইতো তাদের গ্যাস, প্রচুর গ্যাস ফিল্ড, সেই গ্যাসটা আনতে পারি, সেখান থেকে আমরা জলবিদ্যুৎটা আনতে পারি। তাদের জলবিদ্যুৎ উৎপাদন করার জন্য আমরা উই ক্যান এক্সটেন্ড আওয়ার এক্সপার্টাইজ। তাদের ওখানে ফিশ কালচারের জন্য আমরা উই ক্যান এক্সটেন্ড আওয়ার এক্সপার্টাইজ, আমাদের এক্সপার্টাইজ ডেভেলপ করেছে। আমরা সীমান্তবর্তী অঞ্চলে সিমেন্ট ফ্যাক্টরি করে তাদের লাইমস্টোন, হিউজ লাইমস্টোন দেয়। সো সেটাকে আমরা বলি যে দ্বিপাক্ষিক গরু মহিষের যে এই যে বিফ, সেই কথাটাই যদি সীমান্তবর্তী অঞ্চলে এই ইন্ডাস্ট্রি গ্রো করে, সেখানে যদি বলি ঠিক আছে আমরা প্রসেস করবো তোমাদের ওখান থেকে, যেহেতু তোমরা ভাই অহিংসা পরম ধর্ম, কিন্তু আবার দিকে মানুষ মারে ফেলতো, ওইটাও আবার আছে, ঠিক আছে, ওরা গরু খায় না বোধহয়। না না, আমি যে কথাটা বলছি যে অহিংসা পর জীব হত্যা মহাপাপ। আমি এখন পাপ, গৌতম বুদ্ধের মহৎ বাণী কিন্তু এটা ওনার শিক্ষা। আমি যদি ইফ আই ফলো, আই এম এ ফলোয়ার, আই এম টু অ্যাভয়েড বাই ইট, আদারওয়াইজ আমার কোনো গতি নেই, আমার নির্বাণ লাভের কোনো গতি নাই এখানে। যে জীব হত্যা মহাপাপ, সেখানে কিন্তু তারা সেটাও অনেকেই ভুলে গেছে, তারা মানুষ হত্যায় লিপ্ত হয়েছে। তার মানে কি, আমি তো সেখানে সেই জায়গায় যদি তুমি গরুকে বা মহিষকে বা তোমার যেটা ক্যাটেল, এটাকে যদি তুমি প্রসেস করতে নাও, আমি তোমার এখানে ইন্ডাস্ট্রি করতে, আমি উইল প্রসেস ইট, ইউ উইল গেট দ্য মানি, তুমি র মেটেরিয়াল সাপ্লাই দাও, তোমার টাকা নিয়ে যাও। তুমি ধান উৎপাদন করো না, তুমি লেজি মানুষ, আমরা এখানে উৎপাদন করবো, তোমারে আমি এই ভাগ তোমার, এই ভাগ আমার, কোটি কোটি ডলার বিদেশ থেকে ইনকাম করতে পারবে। সো এখানে মোটিভেশন থাকতে হবে, এখানে ইনসেন্টিভ থাকতে হবে টু রিজলভ। কথা নেই বার্তা নেই, তার সার্বভৌমত্বের উপর একটা সলভ করার জন্য আমি বললাম যে তোমার এখানে আমি করিডোর দেবো। সো যা হয় তাই হয়েছে। আমাকে গতকালও ডাকা হয়েছে এক জায়গায় এই ব্যাপারে, আমি বললাম যে ভাই ইউ হ্যাভ টু হ্যাভ এ মার্শাল প্ল্যান। আমি কয়েকজনে বললাম, ডু ইউ নো হোয়াট ইজ কল্ড মার্শাল, হোয়াট ইজ দ্য মার্শাল প্ল্যান? মার্শাল প্ল্যান দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্শাল গট গিভেন দ্য নোবেল প্রাইজ। সে এসে প্রথমে বললো আমেরিকান, হোয়াট এ কাইন্ড হার্টেড ম্যান। আমি বলবো যে সে বলে যে আমি আগে যাদের ধ্বংস করি তাদের এগুলো আমরা নির্মাণ করি। জার্মানির দিকে হাত বাড়িয়েছে, ফ্রান্সের দিকে হাত বাড়িয়েছে, স্কুল করে দিচ্ছে, হসপিটাল করে দিচ্ছে, রাস্তা করে দিচ্ছে, সব কনস্ট্রাকশনের দিকে তারা হাত বাড়িয়েছে। দ্যাট ইজ দ্য মার্শাল প্ল্যান। মানুষের যেটা তার যে মানসিক যে সমর্থন, মানুষের যেটা নৈতিক সমর্থন, সেটার দিকে তারা পুরোপুরি তারা জয় করে নিল মানুষের মন। তো এখন তুমি যদি মানুষের মন জয় না করে, আমার কথা হলো এইসব জিনিসগুলো যার জন্য আমার কাছে একদম পছন্দ হয় না এই অ্যাপ্রোচটা। আমি একদম এটা ওপেনলি বলতেছি
বাট অ্যাপ্রোচ করা ছিল আমাদের পজিটিভলি একটা স্টপ, যে তোমার এটা আমি বন্ধ করার জন্য আমরা আপনার চেষ্টা করবো। আমরা দেখো তোমাদের কোনো ইন্ধন দিই নাই, তোমাদের এতগুলি লোক আমাদের সীমান্তে আজকে এই 15 লক্ষ লোক আমাদের দেশে বসবাস করে, 9 বছর হচ্ছে। আমরা একটা লোককে ট্রেন করেছি? বলো, একটা লোককে একটা বন্দুক দিয়ে তোমাদের ভিতরে প্রেরণ করেছি? করি নাই। বরং তোমাদের এখানে 8 যা আছে সবগুলি ধরে আমাদের জেলে এখন আছে। এই অ্যাপ্রোচটা তো করা যায়, এই কথাটা বলা যায়। আমি যখন রেঙ্গুনে গিয়ে বললাম হোটেল সাংগ্রিলাতে, তারা দে জাস্ট অ্যারেঞ্জ এন্ড অর্গানাইজ ডিনার ফর মি। আমি তাদের বললাম, ভাই দেখো তোমার সাথে আমার আজীবনের বন্ধন, সবাই ইয়ে করে আছে। আমি যে আমার ছেলের জন্ম এখানে, তার জন্মস্থান, আমার ছেলে একমাত্র ছেলে, তার জন্মস্থান এখানে, সুতরাং তোমার সাথে আমার একটা একবারে মাটির বন্ধন রয়ে গেছে। সেই মাটির বন্ধনের তারণায় আমি তোমাদেরকে বলছি যে তোমাদের মানুষগুলো দেখো গিয়ে কিভাবে এই দরিদ্র মানুষগুলো চাষা বুসা কাঠ কাটে, দিন মজুর, এই যে মিনিমাম 8টা পরিবারের সদস্য, বৃষ্টির পানিতে মাটিগুলি ভিজে গেছে, উপরে একটা তেরপল মানে প্লাস্টিক, তার মধ্যে পানি চুবায় চুবায় পরে মাটিগুলি নরম হয়ে গেছে, এদিকে শুলে সে গায়ের চাপে গর্ত হয়ে যাচ্ছে, আর এদিকে ফিরতে পারে না। সে বাচ্চাটা তার পিঠের উপর এসে পড়তেছে, স্বামী স্ত্রী দুজন পাশাপাশি শুয়েছে, তাদের হয়তো বেশি বয়সও হয় নাই, তার সন্তান সন্ততি আশেপাশে, তাদের যে প্রাকৃতিক তাদের জৈবিক জিনিসগুলো আছে এগুলোর জন্য তারা কোনো তাদের জন্য কোনো জায়গা নেই। আমি গেছি ওখানে, দেখো তোমার ওখানে আমি গেছি, আমার গল্ফের প্রায় 300-350 এই যে পলসার, পলসার এরকম আমার প্রায় 350 আমি গাড়িতে তুলে নিয়ে আমি গেলাম। লোকজন, আমার একটা লোক বললো যে স্যার এখানে রাস্তার পাশাপাশি কোনো গিয়ে, আমি আস্তে করে বললাম যে আমার এতগুলি একদম নতুন ব্র্যান্ড শার্ট আছে, এগুলি আমি দিব যারা একটু পরবে টরবে। বলে স্যার আপনি একটু কষ্ট করে আমরা ইয়ে করবো, এখানে রাস্তার পাশে যারা সবসময় হাত পাতে তারাই এসে বসে আছে, কিন্তু যেগুলো সত্যিকারের মানুষ যারা ধরেন পরিবার একটু সচ্ছল পরিবার, মধ্যবিত্ত পরিবারের লজ্জা আসতেছেও না, অনেক কষ্টে পড়ে আছে দূরে দূরে ক্যাম্পে। আমি সেখানে গেলাম, বাড়ির মেয়েগুলো কি অসহায় চোখ, আমি তাদের বললাম যে দেখো তোমার মানুষ তোমরাই ঠেলে দিয়েছো, অথচ তোমাকে মহামতি বুদ্ধ কি শিক্ষা দিয়েছে? জীবে দয়া করতে বলছে, এই দয়া তোমরা করতেছো ভাই? জীব হত্যা মহাপাপ বলছে, তোমাদের দিয়ে হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। আমি বললাম যে আমি যখন কলেজে পড়ি, বিশ্ববিদ্যালয়ে পড়ি, অং সান সুকির তখন পলো শার্ট গায়ে দিয়ে ছবি এখানে, কারণ আমরা হাঁটছি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা খুব প্রাউডলি। আজকে অং সান সুকি বলো যে দেখছেন গিয়ে ওই ক্যাম্পগুলো একটু ঘুরে দেখে আসুক, নিজের মানুষগুলোকে ঠেলে দিয়ে কোন মহা বিপদে এই মানুষগুলোকে ফেলে দিয়েছে। নিস্তব্ধ নীরব, একটা কথা নেই, মাথা সব নিচু করে আছে। আমি যে আমার ছেলেটা এখন ঘরে টেলিভিশন দেখতে পারে না। আমি বললাম যে তার 2 বোন আছে, ওরা যেহেতু জন্ম বার্মায়, তারা বলে যখনই রোহিঙ্গা ক্যাম্পের এগুলি দেখায় বলে দেখ 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 তোর দেশের মানুষ কিরকম কিরকম। আমি এভাবে বলে সবগুলো তারা দে ওয়ার সো কনভিন্স, এবং আই হ্যাড এ ব্রেক। আমি ফেরত এসে প্রস্তাব দিলাম, আবারও বলি আজকে রিপিট করি, যে I want to take the responsibility of 2, and another condition that I will not take a single penny from the national exchequer. আল্লাহ আমাকে যা দিয়েছে, আমার বাপের যা আছে, আমি চলে যেতে পারবো। আমার তো I don't want to be a billionaire or millionaire, আমার তো দরকার নেই। My demand is very limited. একটু খাওয়া দাওয়া করে, ঘুমানো, বন্ধু বান্ধবদের সাথে হইচই করা, আর কিছু বইপত্র পড়া, এই তো একজন মানুষের জীবনের থেকে করবো, খাই চাই করবো। এখন কথা হচ্ছে তো সেটার মধ্যে আমি 1 পয়সাও নিব না, আমাকে give me this responsibility. One is to have the repatriation of the Rohingyas, another one চিরগঙ্গে শিল্প কারখানা ইয়ে হচ্ছে না, ফ্লারিশ করছে না ডিউ টু দ্য ল্যাক অফ দ্য এনার্জি। ইলেকট্রিসিটি সাপ্লাই নেই, গ্যাস ঠিক মতো নাই। আজকে চট্টগ্রাম কিন্তু এই যে একটা কিসের সিঙ্গাপুর, চট্টগ্রামে যদি গ্যাস সাপ্লাই দিতে পারে, মানুষের এত ল্যাবোরিয়াস, এই যে মিরসরাইতে বঙ্গবন্ধু শিল্পাঞ্চল হয়েছে, ওখানে যেই পরিমাণ ইন্ডাস্ট্রি ঘুরঘুর করে গড়ে উঠতেছে, কিন্তু তার সেখানে মানুষের এনার্জি সাপ্লাইটা আনসার নাই, পাওয়ার নাই। এই 2টা দায়িত্ব আমাকে দেন। এখন আপনারা অনেকেই জিজ্ঞেস করতে পারেন, তাহলে তোমার এত কিসের, কেন এত আগ্রহ হবে? হয়তো আমার দেশের মানুষ বলবে যে আরে শালা মেজর ইমদাদিটা কে, এই তো দেখছি কাজ করে ফেলাইছে। আমার এইটুকে পাওয়া, এর বাইরে কিছু পাওয়া না। আমি এটাও উদাহরণ দিলাম, আমি যে কঙ্গোর জঙ্গলে গেছি, মানুষকেগুদের সাথে জঙ্গলে ছিলাম, and my book is that is my life with the cannibals, 45 days with the cannibals. আমি সেখানেও আমার জীবনের ঝুঁকি নিয়ে গিয়েছি একটা কারণে। হয়তো মানুষ বলবে যে হ্যাঁ অন্য মানুষের জীবন বাঁচানোর জন্য he took the risk, এইটুকুই তো পাওয়া মানুষের।
এক সপ্তাহ 2 সপ্তাহ পরে I was so negatively turned down. So এই যে আজকে দুঃখের কথা বলছি, আজকেও আমার দেশে সেই অবস্থায় যাচ্ছে, যে কথা নাই পাত্তা নাই। আমি যেমন এখন হচ্ছে বহু 30 তারিখে বোধহয় আগামী না শেখ হাসিনার সময় এমদাদ ভাই, আজকে আপনি যেহেতু কথাটা বলছেন, আই হ্যাড টু স্পেল ইট আউট, মানুষরা তো বুঝবে না এটা। এই যে পররাষ্ট্রমন্ত্রী আনলো কাকে? মুহিত সাহেবের ভাই, কি নাম তার? ডক্টর মোমেন। বাংলাদেশের মোমেন তো এক সময় আমরা যদি শুনেছি, এবং ইফ দিস ইনফরমেশন ইজ অথেন্টিক, হি ইভেন ডিড নট বিলং টু ছাত্রলীগ অর বঙ্গবন্ধু's গ্রুপ। আমি এখানে একটু থামাবো। আমি আমার কথা হচ্ছে, ঠিক আছে, সবাই যে বাংলাদেশের অনেকে ছাত্রলীগ করে এখন কি করলো, কি হয়েছে না? ছাত্রলীগের ওটা তো একটা গল্প আছে, এক খরগোশকে খেয়া ফেলার জন্য বাঘায় যখন দৌড়াচ্ছে, তো সে গেছে, ওই যে শিয়াল যখন দৌড়াচ্ছে সে বাঘের কাছে গেছে, বলে আমারে বাঁচান মামা, বলো তুই আমার শালটা গায়ে দিয়ে রাখ, দেখবি তোর আর শিয়াল তোর আশপাশে আসতেছে। তো এরকম শাল গায়ে দিয়ে, ওই বাঘের শাল গায়ে দিয়ে ঘুরছে, এখন সবাই বলছে আরে বাবারে বাঘ বাঘ, কিন্তু পরে দেখা গেল শাল খুললো, যখন দেখা গেল যে আরে ওই বাঘেরও দরকার নেই, ওই ছাগল চামড়ারও দরকার নেই। আমার কথা হচ্ছে, what he was, that is not my question. Question is that what is his performance? একজন ব্যক্তি বিবেচিত হবে তার পারফরমেন্স দিয়ে। উনি এনে কি করতো না। এখন আমার কথা হচ্ছে, আপনি অর্থমন্ত্রী তো নিজেও তো ছিলেন। আমি এই কথাটা তুলছি অন্য কারণে এমদাদ ভাই। তার কি পিএইচডি আছে, তার সাথে আমার যোগাযোগ ছিল, সেই যখন এখানে পড়াইতো বস্টন, অনেকদিন আগের ঘটনা, সম্পর্কও ছিল, কথাবার্তা হতো, কিন্তু আমি এক পর্যায়ে আই ডিসঅ্যাসোসিয়েটেড উইথ হিম বিকজ মানে তার সাধারণ জনগণের সাথে, পাবলিকের সাথে বা পাবলিকের যে ফিলিং, তার তো বুঝার কথা না। এখানে যে সেটা আমি ব্যক্তিকে আলোচনা করার জন্য একদম রাজি নেই, যেখানে আমরা অনেক উপরের লেভেলে চলে গেছি। না আমি এখানে কথাটা কি বললাম, আনলেস আপনি কেন বুঝতেছেন, আমি বুঝছি আপনি কেন মানুষের সাথে কথা বলতেছেন, আপনাকে বুঝতে হবে, আপনার ওরিয়েন্টেশনটা বুঝতে হবে। আমি আমার জিওপলিটিক্স নিয়ে আছি, এখন আমরা জিওপলিটিক্সে যাব, আমার ব্যক্তিকে তার পারফরমেন্স দিয়ে হি উইল বি জাজ, বাট কথা হচ্ছে ইন দ্যাট কেস হু অ্যাপয়েন্টেড হিম? এক্স্যাক্টলি ওইটাই আমি বলতেছি, ওটা আমার দরকার নাই। তো এই জন্য আমি কোনো এখন আমার কানটা টানাটানি করার দরকার নাই, তখন আমার মাথাটাও ওখানে আসবে, আমার এটার দরকার নেই। আসল দরকার হলো এখন আমরা আসি এই যে ভূ রাজনীতিতে যেগুলো যে ভলাটাইলিটি চলছে, সেটা নিয়ে আমরা একটু হয়তো আমাদের দর্শক শ্রোতা যারা আছেন, মানুষ হয়তো ব্যক্তি জীবনের এগুলি পছন্দ করবে না, কারণ প্রত্যেক মানুষের কিছু না কিছু ড্রব্যাকস থেকে যায়। এটা পেছন ফিরে দেখলে every human being always not carried that always the glory, but at times with something not very pleasant, সেটাও হয়ে যায় মানুষের জীবনে, ভুলে হোক বা মানুষের দূরদৃষ্টিতার অভাব হোক, অথবা তার আমাদের দুঃখ আমার দুঃখ অন্য জায়গায়, আমি আপনাকে একটু বলি কাইন্ডলি। আপনার মতো লোক, আমি আপনাকে প্রশংসা ভাষাতে চাচ্ছি না, আপনার অ্যাচিভমেন্ট কি এগুলো নিয়ে আমি ডিটেইল বলতেছি না, আপনাকে উপরে তুলতেছি না, কিন্তু শুধু আপনার মতো লোক who wanted to really do something without any personal interest. For what? For people. For the country. For the country. For the country. এখানে কোনো ভ্যানিটি নাই, এখানে কোনো ভ্যানিটি নাই। For the country. I agree. For the country. Now, ওই জিনিসটাই আমি বলতেছি যে ওই জায়গাটা করে দিয়ে ওই স্পেসটা না ব্যক্তির দ্বারা সমষ্টি যে ক্ষতিগ্রস্ত হয়, ওই পার্সপেক্টিভসে সমষ্টি এবং জাতির যে নিরাপত্তা যে বিঘ্নিত হয়, দ্যাট উই ক্যান, ইয়েস আই এগ্রি। আমি প্রসঙ্গটা আনতেছি আরো একটা কারণে, আমি খুব মর্মাহত এবং দুঃখিত, ভারাক্রান্ত একটা কারণে, আর একটা কারণে, ডক্টর ইউনূসের মতো লোক, what you could have done, অথর্ব অযোগ্য কতগুলো লোকজনকে, তার পরিচিত, তার সাথে কাজ করছে দীর্ঘদিন, তার সাথে সম্পর্কিত, বিভিন্ন জায়গায় এনে দেশটাকে যে ধ্বংস করে দিল, এটাকে আপনি কিভাবে এক্সপ্লেন করবেন বলেন?
যাই হোক, এটা হচ্ছে একেবারে আমরা এখন দোয়া করি যে অতি সত্বর আমাদের ইউনুসকে আপনাকে চিনে না, ইউনুসকে আপনাকে জানে না, আপনি ডাইরেক্ট ছাত্র ইউনুসের। ইউনুস তো বলতে পারতেন that I know about you, your work, your achievement, come to my administration। আমি আপনাকে ডাকার জন্য, আপনার মতো অনেকেই লোকজন বাইরে আছে যারা যারা ইউনুসের কাছে গিয়ে স্যার হুজুর আমাকে এই করেন। সেও তো একটা সার্কেল দিয়ে এখন সারাউন্ডেড, সে ওর বাইরে যায় না, কিন্তু যেতে পারে না, আপনি ইউ নো ইট ভেরি ওয়েল। সে সাধারণ মানুষের সাথে যোগাযোগ নাই, সম্পর্ক নাই, সে একটা ইন্টারেস্টেড গ্রুপের সাথে দিয়ে এখন কমপ্লিটলি সার্কেল। বাইরে কি হচ্ছে হি ডাজ নট নো। আমরা তো ডে টু ডে খবরাখবর পাই না, পাই না, এটা থাকে না। এখানে আপনার এই ফিলিংস এবং আপনার ইমোশনের সাথে আমি একদম নৈর্ব্যক্তিক ভাবে একটা জিনিস এখানে বলতে চাই, যে আমরা পৃথিবীতে ইনলিঙ্গুয়াল একটা জাতিসত্তা, এক ভাষাভাষী। পার্বত্য চট্টগ্রামের আমাদের ধরেন 12-13টা উপজাতীয় সত্তা, এদেরকে ধরেও নিলেও ওরাও কিন্তু বাংলা, অনেকটা প্রায় সবাই বাংলা ভাষাভাষী। তো আমাদের যে ইনিলিঙ্গুয়াল যে একক একটা জাতিসত্তার যে শক্তি, সেটা কিন্তু অবচেতনে ক্ষয় হয়ে যাচ্ছে। এই কথাটা আমি আমাদের যারা বর্তমানে বা ভবিষ্যৎ যারা জাতির বা দেশের নেতৃত্ব গ্রহণ করবেন, এই প্রোগ্রামটার মাধ্যমে আমি তাদের একেবারেই হাম্বলি আই ওয়ান্ট টু ড্র দেয়ার অ্যাটেনশন যে কিভাবে সেটা হচ্ছে, ক্ষয় যাচ্ছে। আজকে এই জাতিটা বহুদা বিভক্ত হয়ে যাচ্ছে, তার শক্তি ক্ষয় হচ্ছে এবং ভবিষ্যতেও শক্তি ক্ষয় হবে। কেন আমি বলি, এক একটা কেসে আমি জানি যতটুকু 200, 250, 300 এরকম বহু কেস আছে, এবং সেই লোকরা হয়তো লুকিয়ে আছে বা জেলে আছে বা মানসিক যন্ত্রণা নিয়ে আছে, কষ্ট নিয়ে আছে। এবং এই যে অপসৃষ্টি, সেটার থেকে পরবর্তী আবার যদি কোনো দিকে আমি যদি তোমারে ধরবো, তুমি যদি শুধু আমারে ধরো, রিকনসিলিয়েশনটা ছিল, যেটা আমি নেলসন ম্যান্ডেলার কথা সবসময় বলি। এবং আমার সৌভাগ্য হয়েছিল ওনার শুধু বাড়িতে না, when I was in South Africa, আমি ওই রোবেন দ্বীপে গিয়েছি দেখার জন্য এই মানুষটা কি করে 27টা বছর একটা দ্বীপে একজন মানুষ চিন্তা করে বন্দি জীবন যাপন করতে পারে, কি করে এই মানুষটা। এবং সেখানে আপনার যখন একই জায়গায় এই একটা ছোট্ট একটা হিলকে ডেসমন্ড টুটুর বাড়ি ছিল, জন্ম নেলসন ম্যান্ডেলা, আর ওইখানে হলো মহাত্মা গান্ধীর। আমি বললাম যে এইটা কি এখানে মাটি, এগুলির মধ্যে এগুলি হলো কি করে? সেই নেলসন ম্যান্ডেলা 1 দিন 2 দিন 4 দিন 5 দিন নয়, 1 বছর 2 বছর নয়, 27টা বছর জীবনের সমস্ত সোনালী বছর, সোনালী সময়, একাকিত্বের জীবন। এবং সেখানে বারাক ওবামা যখন দেখতে গিয়েছিলেন ম্যান্ডেলার ওই যে রোবেন দ্বীপের বন্দি জিন্দানখানা, যেটা আমি একটু আরো সুন্দর, এটা কঠিন শব্দ, জিন্দানখানা, যেখান দিয়ে তো বলে যে সেখানে দেখলাম ওই যে ভেন্টিলেটর দিয়ে আলো এসে পড়েছে। তখন ম্যান্ডেলার ওবামার কথা হলো, ম্যান্ডেলা কি এই যে স্রষ্টার বা প্রকৃতির এই আলো দেখেই সবসময় আলোকিত হয়েছেন, প্রকৃতির থেকেই শিক্ষা নিয়েছেন? দেখেন, প্রকৃতির থেকেই সত্যিকার অর্থে শিক্ষা নিয়েছে। নেলসন ম্যান্ডেলাকে সেখানে বন্দিত্ব জীবন, সেই যে জীব ঢুকে নিয়ে আসছে, কি অপূর্ব সুন্দরী উইনি ম্যান্ডেলা, স্ত্রী বাইরে কম্প্রোমাইজ করে নাই কোনো কিছুর মধ্যে। এবং এখন বলা হয় নেলসন ম্যান্ডেলা শুধু সাউথ আফ্রিকা না, পুরা পৃথিবীর মানুষকে একটা নিচু স্তর থেকে একটা উপরের স্তরে তুলে এনেছে। ম্যান্ডেলা সেখানে এসে একজন মানুষকে কোনো রিকনসিলিয়েশন ছাড়া ট্রুথ কমিশন করেছে। ভাই তুমি অপরাধ করেছো, জি, সে ট্রুথ কমিশনে গিয়ে বলছে হ্যাঁ আমি অপরাধগুলি করেছি, এটা করেছি, ওই করেছি। সাদা গিয়ে বলেছে তারে গাড়িতে উঠতে দিয়ে নাই, চায়ের দোকানে বসতে দিয়ে নাই, স্কুলে একসাথে পড়তে দিয়ে নাই, তারে চাকরি দিয়ে নাই, তারে আর্মিতে ঢুকতে দিয়ে নাই, সরকারি চাকরি তো আমি তো এগুলো সব দেখতেছি, আসলেই অপরাধ মানুষের বিরুদ্ধে মানুষের। এটুক বলছো তো, ওকে, ইউ আর এক্সকিউজ। কোনো হত্যা মামলা নাই, কোনো হত্যা মামলা নেই। এবং ইন্টারেস্টিং, আমি আপনার আলোচনার সাথে একটা জিনিস যোগ করি, কত নির্লোভ, কত অবজেক্টিভ একটা লোক, যেই উইনি সারা জীবন তার সাথে ছিল, তাকে সে ডিভোর্স দিয়েছে কেন?
ইউ নো ইট। I know. অন প্রিন্সিপাল তার সাথে এগ্রি না করার কারণে সে যখন প্রতিশোধ নিতে চাইলো, এতদিন যদি তারা অত্যাচার করছে তুমি তাদেরকে ক্ষমা করে দিচ্ছ। সেখানে তাই বলছি, সেটাই বলছি যে এই যে রিকনসিলিয়েশন, ট্রুথ কমিশন এন্ড রিকনসিলিয়েশন, তো সেখানে একটা টার্ম আপনারা দেখেন, একটা টার্ম করার পরেই হি ওয়ান্টস টু রিটায়ার। ইয়েস, সবাই তারে ধরলো, না ইউ হ্যাভ টু কন্টিনিউ। সে বলে ওকে, লেট মি এনজয় দিস অর দিস অপরচুনিটি টু সি হাউ মাই সাকসেসর উইল পারফর্ম। আমার পরবর্তীরা কি করবে আমার দেশকে নিয়ে, আমার জাতিকে নিয়ে। আমি জীবিত না থাকলে এটা দেখবো কখন? আমি একটু জীবিত থাকতে আমি চাচ্ছি I am to take retirement and I am to see how my successor is performing for the nation as well as for the country. মানুষ এবং জাতির জন্য সে কি করছে সেটাই দেখছে। এই যে রিকনসিলিয়েশন, আমরা বাস্তবে সেটা কিছুই করছি না। আমি আপনার এই প্রোগ্রামটার মাধ্যমে যারাই দেখছেন তাদেরকে আরো একটা অপূর্ব সুন্দর জাসোয়া গোষ্ঠীর মধ্যে, যে তারা বলে এটাকে আপনার আমার ওই শব্দটা আমার এখন এই মুহূর্তে মুখস্থ মনে আসছে না, দেয়ার ইজ এ গ্লোসারি। তারা সেখানে বলে যে আমরা সবাই সবার জন্য। তো সেটার প্রমাণ আমেরিকান, আমি দুটো জিনিস এখানে বলবো, যে তাদের একজন গিয়েছে সমাজতত্ত্ববিদ, সোশিওলজিস্ট, সে গিয়ে একটা আমের ঝুড়ি, বড়সড় ঝুড়ি নিয়ে সামনে ওই দূরে রেখে, ইটস এ ভেরি ফেমাস স্টোরি ফর দ্য আদার পিপল। তারপর স্কুলের ছেলে মেয়েদের বললো যে সবার আগে গিয়ে ওটা নিবে, ঝুড়িটা যে সবার আগে যাবে ঝুড়িটা তার হবে। ঠিক আছে, আমরা যেমন ছোটকালে 1 2 3 গো, তো সবাই দেখে যে হাত, কারো হাত কেউ সাথে সবাই হাত ধরাধরি করে একসাথে যাচ্ছে। তো হি গট সারপ্রাইজ। তো বলে যে কি তোমরা আগে যে আসবে সেই পাওয়ার কথা, সবাই একসাথে আসলা যে? বলে আমরা কাউকে ডিপ্রাইভ করতে চাই না, কাউকে পিছু ফেলে রেখে যেতে চাই। হোয়াট এ মেসেজ! দেখি আমাদের যারা এখন বর্তমানে যারা নীতি কৌশল প্রণেতা আছেন তারাও জানেন, আমি আর নাম ধরে বললাম না, তারা জানেন। চায়নাতে দ্য বুক দ্য ওয়াল হ্যাজ টু সাইডস, ওখানে দ্য ওয়াল হ্যাজ টু সাইডস বইতে কালচারাল রিভলিউশনের সময় আমেরিকান ফ্রিল্যান্সার সে ওখানে গেল, গিয়ে বলে যে আমি একটা ছেলের হাত থেকে তার বইটা নিলাম, বললাম হুস হু, সে বলে যে আওয়ার্স। আমি মনে করলাম ইংরেজি ভালো জানে না বোধহয়, সেজন্য সে আওয়ার্স বলতেছে, বলবে মাই বুক। বলে যে আরেকটু কদ্দূর গিয়ে একটা মেয়ের থেকে একটা কলম নিলাম, বলে হুস পেন, বলে আওয়ার্স। বলে তখনই আমি সেই কমেন্ট করছে, আমি বুঝে গেছি চীন ভিতর থেকেই পরিবর্তিত হয়ে যাচ্ছে। আমাদের পরিবর্তনটা কি হচ্ছে? না না, আমাদের শুনেন, আমি একটু করি, আমি শেষ করি একটু। আমাদের এই হানাহানি মারামারি এই দিয়ে কি আমরা ভবিষ্যৎ নির্মাণ করছি? আমি আপনাকে একটা প্রশ্ন উত্তর করে দিই, আমি উত্তরও চাই। সেটা হচ্ছে নেপালে, খেয়াল করেন, নেপালে কোনো নোবেল লরিয়েট নাই। যে মহিলাকে আনা হয়েছে একজন আইনজীবী, উনি চিফ জাস্টিস ছিলেন, আইনের লোক আর কি। হ্যাঁ, সরি, হ্যাঁ, চিফ জাস্টিস ছিলেন। ওখানে চিন্তা করেন আপনি, যেই ছাত্ররা, যে ইয়াং জেনারেশন জেনজির কারণে এই মুভমেন্টটা হয়েছে, they went back to class. একদিনও কিন্তু থাকে নাই, তারা তাদের ক্লাসে, স্কুলে ফিরে গেছে। আর সেখানে আমরা মানে শিক্ষক আনলাম, নোবেল লরিয়েট, যিনি নিজেই পড়াতেন এক সময়। সেই নোবেল লরিয়েট তাদেরকে বলল তোমরা রাজনৈতিক দল করো। খারাপ জিনিস না, বাট না, উনি ওইভাবে বলেন নাই। সম্ভবত উনি বলছেন ছাত্রদেরও একটা রাজনৈতিক দল থাকা তো। না না, ঠিক আছে, কিন্তু তাদেরকে এই যে লুটপাট, এই যে দুর্নীতি, এই যে কবর থেকে মানুষ পোড়ানো, এই যে মাজার ভাঙে দিয়া 32 নম্বর ভাঙা, এগুলো তো সবই তো ছাত্ররা এখানে ইনভলভ, ইয়াং জেনারেশন ইনভলভ। উনি একবারও কেন বলল না আমি শিক্ষা কমিশন করলাম, এদেশের শিক্ষা ব্যবস্থা এমন ভাবে সাজাতে চাই যেন কেউ বেকার না থাকে। আমি আবার একটু ফেরত যাই, আমরা নৈর্ব্যক্তিক ভাবে আলোচনাটা করি। সেটা হচ্ছে নৈর্ব্যক্তিক আলোচনা হলেই সবকিছু তার মধ্যে অটোমেটিক্যালি চলে আসবে। আপনি প্রাইম এশিয়া ইউনিভার্সিটি, পৃথিবীর অন্যতম বৃহত্তম ইউনিভার্সিটি, এটা প্রিটোরিয়াতে।
আর নেলসন ম্যান্ডেলা বাড়ি হলো জোহানেসবার্গে। আমি ওই নামটা তখন বলতে পারি, জোহানেসবার্গে মহাত্মা গান্ধী, ডেসমন্ড টুটু আর আপনার এই যে নেলসন ম্যান্ডেলা। আর এদিকে প্রেমেশিয়া হচ্ছে প্রিটোরিয়াতে। তো সেখানে পুলিশ চিফ একদিন আমার বলে যে আমার বেড়াতে নিয়ে যাবে, একদিন বললো যে লেটস উই হ্যাভ এ রাউন্ড, চলেন যাবো। তা আমি বললাম যে ইউনিভার্সিটি, আমার সৌভাগ্য হয়েছে অনেক, এবং তার ওই সুবাদে আমি জেলও পরিদর্শন করেছি সেই দেশে। তো সেখানে ঢুকতেই আবার নেলসন ম্যান্ডেলার বাণী, বিশাল তার গেটের মধ্যে খোদাই করা, যে একটা জাতিকে ধ্বংস করার জন্য তোমার ইউ নিড নট টু হ্যাভ এ লং গান। এটা আরো অনেকবার বলেছি আমি, কথাটা আমার খুব ফেভারিট। এটা তোমার একটা জাতিকে টু ডেস্ট্রয় এ নেশন ইউ নিড নট টু হ্যাভ এ লং গান। তার শুধু শিক্ষা ব্যবস্থাকেই তুমি নষ্ট করে দাও, তাহলে হবে কি, ওই শিক্ষা ব্যবস্থার থেকে ডাক্তার বেরোবে, সে খালি রোগী মারতে থাকবে, অথর্ব ডাক্তার হবে। প্রশাসক বেরো হবে, সে কারাপ্ট হবে, প্রশাসনিক ব্যবস্থাকে সে যাচ্ছাতাই করবে। সেখান থেকে আইনজীবীরা বেরোবে, তারা আইনকে ঠিক মতো ব্যাখ্যা করতে পারবে না, বেআইনি বিচার আচার হবে একটা দেশে। আপনি একটা ইঞ্জিনিয়ার হবে, সেখানে সেই শিক্ষা ব্যবস্থা থেকে, সে শিক্ষা ইঞ্জিনিয়ারিং কিছু জানে না, সে বিল্ডিং ডিজাইন করবে, সেটা ধসে পড়বে, অথবা তার লাইফ থাকবে অনেক কম, ব্রিজ ধসে পড়বে। তার অ্যারোনটিক ইঞ্জিনিয়ার থেকে পড়বে, তার প্লেন ক্রাশ করবে। এরকম করে আপনি সমস্ত শিক্ষা ব্যবস্থাটার থেকেই একটা জাতি ধ্বংস হওয়ার পথ সৃষ্টি করা যায়। সেই ধরনের অশনি সংকেত কিন্তু আমাদের আছে, আগেও ছিল, যেমন আমি দেখেছি সেটা আমাদের এটা যারা নেতা, রাজনৈতিক নেতারাই বিশেষ করে, বা সমাজের যারা সমাজপতি, তারা দেখেও না দেখার মতো করে থাকেন। কারণ ওই তারা মনে করেন ছেলেটা তো আমার নয়, ছেলেটা তো আমার ছেলে তো লন্ডনে, নাহলে ইউকে আছে, কানাডায় আছে, অস্ট্রেলিয়ায় পড়ছে, আমেরিকায় পড়ছে, অথবা ইন্ডিয়ায় পড়ছে, সিঙ্গাপুরে পড়ছে, তো তার ছেলে আমি। এবং ভিতরে ভিতরে আমি এখনো বলছি, আপনি দেখেন সমস্ত নেতাদের, আমি তো চট্টগ্রামের সব নেতাদের জানি, কোন নেতার ছেলে মেয়ে এখানে পড়ে না, কোনো, আপনার নাম ধরে বলি, আমি প্রত্যেক আমার চ্যালেঞ্জ আমি একদম নাম ধরে ধরে বলবো। তাহলে অন্যের ছেলে মেয়েকে সে মনে করছে আমারে জিন্দাবাদ দিলেই সে সার্থক। এবং আমি এটুকু দেখেছি, একবার না বহুবার দেখেছি, এবং এই কথাটা বহুবার বলেছি, বহু আলোচনা অনুষ্ঠানে বলেছি। সেদিন একটা সামাজিক অনুষ্ঠানে এখানে আমাকে ডেকেছে, এখানে সেখানে কি কথা বললাম যে দেখেন, আমি দেখেছি মন্ত্রীর বাড়ির সামনে কয়েকশো ছেলে বসে আছে, কয়েকশো, এবং ঠিক সেই সময়ে বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলতেছে। তার মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের তার বাবা মাটা হয়তো চাল ঝাড়তেছে, ধান শুকাচ্ছে, কাপড় ধুচ্ছে, রান্না করতেছে, বাবাটা হয়তো শাল চাষ করতেছে, অথবা মুদির দোকান করতেছে, অথবা কলা বেচতেছে, আলু বেচতেছে, যাই করতেছে। সেখানে খেয়ে না খেয়ে যেই টাকাটুকু, আমি আগামীর আসরে আমাকে ওখানে স্পিকার করেছিল, আগামীর আসরে, সেখানে বলছিলাম কি লেখা লিখেছেন আপনারা সবাই, কেউ বলছে 40 বছর থেকে লিখতেছে, কেউ 20 বছর থেকে লিখতেছে, সব ওই আজাদি সৃষ্টি থেকে এই পর্যন্ত যারা আগামীর আসরে লিখতেছে তাদের সবার সমাবেশ। সেখানে আমি ছিলাম একমাত্র অনাগামী, আমি আগামীর কোনো কিছুতে ইনভলভ না। আমি বললাম যে আপনারা এখন সব গুরুজন সবাই অনেক শ্রদ্ধা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছেন, কলেজের শিক্ষক রিটায়ার করছেন, অধ্যক্ষ আছেন, প্রশাসকরা আছেন, এখানে জয়েন্ট সেক্রেটারি, আর আপনারা সবাই খুব গৌরবের সাথে বলছেন যে আপনারা 40 বছর, কেউ 30 বছর, কেউ 50-এর কাছাকাছি বছর, 66 বছর প্রদান পর অনুষ্ঠান উপলক্ষে অনুষ্ঠান হচ্ছিল। কিন্তু আপনাদের যে লেখা, সেখানে আপনারা হয়তো বেশিরভাগ লিখেছেন, হ্যাঁ, কি বলে, হাকিম ভাই হাতি চড়ে, বাঘ ভাল্লুক শিকার করে, আমটা আমি খাবো পেরে, এই যে হাতিমা টিম তারা মাঠে পারে ডিম। কিন্তু সমাজ নির্মাণের জন্য আমার মনে হয়, ভিতর থেকে সমাজকে পরিবর্তিত হওয়ার জন্য, আজকে যদি আপনারা কি দেখেন নাই যে একটা বিশ্ববিদ্যালয়ের ছেলে বা কলেজের ছেলে কোন এক নেতার বাড়ির সামনে গিয়ে ব্যাংক পাতে গাছের ছায়ায় বসে আছে, কখন নেতা বেরোবেন? এবং আমি দেখেছি একদম বাস্তব, নেতা বেরিয়ে খালি কাজটা একটু নামিয়ে, কারণ এসির বাতাস করে দেখালো, গাড়ি ছেড়ে দিল, বাস ওটাই তার পাওনা। অথচ যেই বাবা মা, আমি এটা আজকে আপনি বেদনার কথা বলছেন তো, আমি রক্তক্ষরণ নিয়ে এই কথাগুলি বলছি, যে বাবা মা আশা করে বসে আছে,
আমার ছেলেটা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতেছে, কয়দিন পরে প্রতিষ্ঠিত হবে। ওই দুর্ভাগা বাবা, এরকম আমার কাছে 50-60 জন আসছে বিশ্ববিদ্যালয়ে বেরোনোর পরে, যে আমার ছেলে তো কোথাও একটা চাকরি, যদি একটু সাহায্য করেন এই করেন। আমি যে কিরকম দুর্ভাগা বাবা, আপনি দেখেন কি কষ্ট নিয়ে আপনার জীবন, সারা বছর টাকা না খেয়ে, তার আপনার স্ত্রী আপনি না খেয়ে এই ছেলেকে পড়িয়েছেন, সেই ছেলে এখন তারে প্রেসারাইজ করতেছে আমার চাকরি ঠিক করে দাও। আপনি সমাজ, তো সেই সমাজের যারা নেতৃত্ব করতে না, সেই ছেলে তো এখন সেই ছেলে বলবে যে আমি এনসিপি করলে 10 লাখ টাকা 5 মিনিটে 10 মিনিটে কামাই ফেলবো। আমি এই সময়টাকে আমি দোষারোপ করছি না, এটা একেবারেই শুরু হয়ে আসছে এভাবেই। নাইলে এই নীতিহীনতার মধ্য থেকে সে এখন কি বলে, আমি আগে ছাত্রলীগ করতাম বলতেছে না, এখন এনসিপি চাল কি তাহলে আপনি কেন একজনকে কেন দোষ দিবেন? আপনার তো শস্যের ভিতরে ভূত, আপনি গোগের ভিতরে করলে টাকা, যুবদল করলে টাকা, জামাতে শিবির করলে টাকা। আপনি কি করে বলেন যে আমার হেলমেট পরায় কাকে নামায় বলছে এরাই যথেষ্ট দমন করার জন্য? কি করে আপনি বক্তব্য দেখেন দেন? কি করে বক্তব্য দেন এক ছাত্র দিয়ে আরেক ছাত্রের মুখোমুখি করার জন্য? তাহলে এই কথা বলবেন না কেন আপনি? কোন একটা নির্দিষ্ট, আমি এখানে গন্ডির মধ্যে এনে কাউকে আমি কোয়ান্টিফাই করতে চাই না, আপনি ব্র্যাকেটেড করতে চাই না। এই জাতিকে যেটা যারা করছে তাদের কথা বলেন, সবার কথা বলেন। এটা ভাই কিছু মনে করেন না, আমি এই যে এখানে তো শিক্ষকের কথাই বলি, আপনার শিক্ষক সম্পর্কে আপনাকে একটা প্রশ্ন করি। আমি এটা শেষ করে দিচ্ছি, 1 মিনিট শেষ করে দিচ্ছি। আপনি যদি খেয়াল করতেন তাহলে এই কথা বলতেন না। আমি কিন্তু প্রতিষ্ঠা বলি না, এটা তো আর আসছে 2 দিনের মেহমান। আমি মন্ত্রী বলেছি, সেখান থেকে আপনার ধরে নেওয়া উচিত ছিল কাদের কথা আমি বলছি। না না, কথা আমি আই এগ্রি 100%, বাট আপনাকে একটা প্রশ্ন করি আমি, আপনার শিক্ষক এনসিপি করতে, এনসিপির তো সবাই বলে আমরা সবাই ছাত্রলীগ করেছি এই হলে। আপনার শিক্ষক সম্পর্কে একটা প্রশ্ন করি, যে উনি 3-0 কথা বলে, ওনার একটা কথা হলো তোমাদের চাকরির দরকার নাই, তোমরা কি সোশ্যাল বিজনেস করো, রাইট? উনি বলেছেন তো, না বলেন নাই? না, উনি যেটা বলেছেন যে চাকরি দেওয়ার চিন্তা করো, চাকরি না করে। ওকে, না উনি কি করেছেন এসে বলেন, আপনি বলেন উনি কি করেছেন। উনি এখন কি করেছেন আমি আপনাকে বলি। একটা প্রজেক্ট আপনি উদাহরণ দেন। আমি প্রজেক্টের কথা বলবো না, আরো প্রজেক্ট তো বন্ধ হয়ে যাচ্ছে। এটাই যেমন শিল্প উৎপাদনে, এটা ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য সাহেবকে আপনি চিনেন নিশ্চয়ই? অবশ্যই। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য চিনেন? জি। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য দায়িত্ব নিয়েছিলেন কি পরিমাণ টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে। হ্যাঁ, অর্থাৎ আর্থিক খাতের যেগুলো অনিয়ম, আমি দুর্নীতি বলছি না, অনিয়ম এবং দুর্নীতি, সেগুলোকে একটা শ্বেতপত্র বের করার জন্য। তো উনি এমন একটা শ্বেতপত্র বের করলেন, যেটা খালেদ মহিউদ্দিনকেও নিশ্চয়ই চেনেন আপনি? অবশ্যই। খালেদ মহিউদ্দিন কিন্তু বিসিএস করার ছেলে, অসম্ভব মেধাবী, স্বেচ্ছায় ম্যাজিস্ট্রেটের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট থেকে চাকরি করে সাংবাদিকতায় করতে। হ্যাঁ, সুতরাং আমি তুমি সেরকম যদু মধুর আমসাম না। হি ওয়াজ আ ব্রিলিয়ান্ট গাই। যেমন বিএনপি সবাই, বিএনপি তো অনেক নেতা আছে, আমি সালাউদ্দিনকে এখন স্পেশালি আমি তার আই ডেভেলপ, সংবিধান নিয়ে যে ব্যাখ্যা দিয়ে কথা বলেন রাজনীতিবিদদের মধ্যে খুব কম আছে, 2 জন তার সামনে বসে তাকে তার সাথে কন্টেস্ট করবে। আমি এই কথাটা অবলীলায় আই কমপ্লিটলি এগ্রি। তাইলে আপনি সেখানে দেবপ্রিয় ভট্টাচার্য এখন বললেন তার হিসাব অনুযায়ী জাতিসংঘের যে পরিসংখ্যান, সেখানে যিনি শ্বেতপত্র বের করেছেন তিনি বলতেছেন এই বিগত 1 বছরে 27 লক্ষ মানুষ। বোগাস, সে নিজেও জানে না সে কি বলছে। নো কি কথা, ওটা আমি বলতে দেন না। প্রেজেন্টার যদি আগে বোগাস বলে ফেলেন তাইলে তো আমার ওটা দিয়ে আমি আর যুক্তি, ওটা হচ্ছে ওনার কথা হচ্ছে 27 লক্ষ মানুষ চাকরি হারা হয়েছে। রামের মুখে ভূতের নাম, আপনি আমার বলতে দেন, আপনি এনজয় করবেন। রামের মুখে ভূতের নাম, রাম হলেন দেবপ্রিয় ভট্টাচার্য, যিনি বলছিলেন যে এখানে দুর্নীতি এবং এটা বের করার জন্য। উনি এখন বলতেছেন যে 27 লক্ষ চাকরি হারিয়েছে এবং তার মধ্যে 17 লক্ষ নারী। আপনি আপনার প্রশ্ন উত্তর তো এখানে আছে। আপনি আমার ওইটাই বলতেছিলাম আপনাকে। আপনি প্রথম প্রশ্ন যেটা করেছেন যে এত লক্ষ হাজার কোটি টাকা পাচার হয়েছে, খেয়াল আছে? আমি তো এখন গেলাম না আর কি, আমি তো বললাম এটার কথা বল। তাহলে এখানে একই সাথে আরো একটা কথা বলেছেন, সেটা হচ্ছে শিল্প উৎপাদনের ব্যয় বেড়েছে বাংলাদেশে, শিল্প উৎপাদন ব্যয় বেড়েছে 30%।
শিল্প উৎপাদন কমেছে 35%, এদিকে ব্যয় বেড়েছে, ওদিকে উৎপাদন কমেছে। তাহলে এই যে লক্ষ লক্ষ শ্রমিকগুলো বেকার হলো, এদের শিল্প উৎপাদন বন্ধ হয়েছে। আপনি এই যে টায়ার কারখানা পোড়ানো হলো, গাজী টায়ার, গাজী ইজ এ ক্রিমিনাল, আমার কত গাজীরে বিচার করেন, যা খুশি বিচারে যা হবে তার এটা প্রাপ্য তাকে দেন, গিভ দ্য শেয়ার ইভেন টু দ্য ডেভিল। বাট এটা পোড়ালো কেন, কারো কি বিচারের মুখোমুখি করা হচ্ছে? ওখানে তো আপনি যে নেপালের কথা টানলেন, ওটা তো আর আসলাম না, মানে নেপালে তো ওই প্রধান বিচারপতি মহিলা মানুষ, উনি প্রথমেই বললেন যারা সরকারি সম্পত্তিতে আগুন দিয়েছে তারা দে অল উইল বি ব্রট টু দ্য জাস্টিস, পরিষ্কার করে বলে দিয়েছে, প্রথম দিনেই বলে দিয়েছে। ইট ইজ নট ডান ফর দ্য বেটারমেন্ট অফ দ্য নেশন এন্ড দ্য কান্ট্রি। আপনি দাও দাও করে একটা বিশাল টায়ার, তাহলে আমার তো টায়ার প্রয়োজন আছে, তাহলে আমার টায়ারটা এখন বাইরে থেকে আনতে হচ্ছে, আমার সেখানে বৈদেশিক মুদ্রা যাচ্ছে, আমার শ্রমিক কর্মহারা হয়েছে, বেকার হয়েছে, বেকার হয়ে মানুষটা কোথায় গিয়েছে? চাকরি জীবনের মধ্যখানে তার ছেলে মেয়েরা স্কুল কলেজ কোথায় পাবে? এখন বাড়ি ঘরে ফেরত গেলে তারা খাওয়াবে কে? কার বাড়িতে গিয়ে সে উঠবে? সে তো একটা চাকরি করে শহরবাসী হয়ে গেছে। ওই যে কার্ল মার্কসের থিওরি অনুযায়ী সে তো থিওরি অফ এলিনেশনে পড়ে গেছে, সে তো শহর জীবন গ্রাম জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে একটা বিষণ্ণ জীবন যাপন করছিল এখানে। এখন সে কোথায় ফেরত যাবে? কার কাছে ফেরত যাবে? এবং তার স্কুল গোয়িং কলেজ গোয়িং বাচ্চা কাচ্চাগুলি কোথায় গিয়ে ভর্তি হবে? এই টায়ার কারখানা বাংলাদেশের 90% বেসিক্যালি যে ইম্পোর্ট, টায়ারের ইম্পোর্ট হতো, সেটা সে পূরণ করতো এই কারখানা। কোশ্চেন ইজ দেয়ার। আমার কথা হলো আমি এইগুলি কেন আমি করতে যাব কেন? আমাকে তো আই এম ফর নেশন বিল্ডিং। হ্যাঁ ঠিক আছে, গাজীর অপরাধ, গাজী মন্ত্রী ছিল বোধহয়, হ্যাঁ মন্ত্রী ছিল, এমপি ছিল, পলিটিক্স করেছে, পলিটিক্সে ইফ হি ইজ ফাউন্ড গিলটি হ্যাং হিম, কোনো অসুবিধা নাই। এক্স্যাক্টলি। আমার শিল্প তো এটা আমার দেশের সম্পদ, সম্পত্তি। কই কাউকে এখনো পর্যন্ত বিচারের মুখোমুখি করা? অনেক লোক মারাও গেছে ওখানে, শিল্প যারা কাজ করতো ভিতরে কাজ করতো, কেউ কেউ বলে ওখানে টায়ার লুট করতে উঠছে, নামতে পারে না, নিচে আগুন ধরাই দিচ্ছে আরেক দল। এখন যেটাই হোক, এটা সত্য ইনভেস্টিগেশন তো হওয়া দরকার এবং বিচারও হওয়া দরকার। সেই বিচার হয় না। বিচারের বাণী এখন নীরবে নিবৃতে, বিচারের বাণী নীরবে নিবৃতে কাঁদে, আর কাঁদলে হবে না, বিচারকে তার ভাষা দিতে হবে। অথবা না পারলে এখন বলা হচ্ছে কি, মানে আপনি এখন তাহলে অন্যরা উৎসাহিত হবে। এখন সেটার আবার কি, সেটার প্রতিক্রিয়া কি হবে? রেভেঞ্জ মানে প্রতিশোধ, প্রতিক্রিয়া থেকে প্রতিশোধ মানে আরো বেশি করে ড্যামেজ মেকানিজমের মধ্যে পড়ে যাওয়া, আমরা আমাদের পড়ে যাওয়া, আমাদের অর্থনীতি, আমাদের সমাজনীতি, আমাদের জাতীয় রাজনীতি সবকিছু খালি এই সাইকেলের মধ্যে, ভিশিয়াস সাইকেলের ভিতরে চক্কর খাইতে থাকবে। বাস, আমি কি এটা বুঝি না? এমদাদ ভাই, নেক্সট আমরা একটু নেপাল সম্পর্কে কথা তুলেছিলাম, কিন্তু ডিটেইল আলাপ করতে পারি নাই। আপনার কাছে ইনডেপথ রিপোর্ট আছে আমি জানি, এই জন্য একটু সময়ও দরকার, কারণ আমরা নেপাল, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ নিয়ে যে বিভিন্ন আন্তর্জাতিক এবং আস্তে আস্তে তো অনেক জিনিস এখন বেরোচ্ছে। মেটিকুলাস ডিজাইনে বাংলাদেশের যে মুভমেন্ট, নেপালের যে মুভমেন্ট, সেখানে ইন্টারন্যাশনাল যে লিঙ্ক আপ এবং ন্যাশনাল যে পলিটিক্যাল ইস্যুস, শ্রীলঙ্কায় আমরা একটা কম্পারেটিভ ডিসকাশন এর মধ্যে রিসেন্টলি করব, যতটুকু তাড়াতাড়ি সম্ভব। আপনার সময়, আপনি তো খুব ব্যস্ত থাকেন বিভিন্ন টেলিভিশন এবং টক শোতে, এ নিয়ে কথা বলবো। দেখি আরো দুই একজন যারা আছে, যেমন প্রফেসর ডক্টর সিনহা, সেও অ্যানালিটিক্স এই লাইনে আন্তর্জাতিক রাজনীতি নিয়ে কথাবার্তা বলে, বা অন্যান্য আরো কথাবার্তা বলে আমরা দেখে আনবো এই। এবং এখানে আরেকটা জিনিস, নেক্সট এই যে নিউ ইয়র্কে যে ঘটনা ঘটছে এখন আজকে, এই যে দুই একদিন ডক্টর ইউনূসের নিউ ইয়র্কে যাওয়া নিয়ে, ওখানে ভার্চুয়ালি এখন ডক্টর ইউনূস বিএনপি এবং আওয়ামী লীগ মুখোমুখি, জামাত ইসলাম গ্যালারি থেকে সুকৌশলে দেখছে দুই পার্টির মারপিট, দ্বন্দ্ব। এটা আমি আপনাকে এখন আই এম এ প্রেজেন্টার, আই এম গোইং টু বি এ প্রেজেন্টার নাও।
সো ওকে, আমি এখন দর্শক, শ্রদ্ধেয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী, এখন আমি এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে বক্তব্য রাখছিলাম ডক্টর জমিরের প্রশ্নের মুখে। এখন আমরা নিউ ইয়র্কে, ডক্টর জমির যেহেতু নিউ ইয়র্কের ব্যাপারটা ওনার চোখের মধ্যে সামনেই ঘটছে জিনিসগুলো, আমরা ওনার থেকে একটু জানবো যে আসলে নিউ ইয়র্কের অবস্থা কি এখন। ওয়েল, নিউ ইয়র্কে আপনি টেলিভিশনে যেগুলো দেখছেন বাংলাদেশের বিভিন্নখানে মিডিয়ায়, না, আমরা ওখানে টেলিভিশন যেগুলো দেখিলি, আমরা ধরেন ফেসবুকে ওগুলিতে আমরা এখন এআই নামক এক জিনিস আসছে, হারামজাদা যা খুশি তাই করে দিচ্ছে। আমরা কোনো কোথায় পাচ্ছি না, এখানে পাচ্ছি না। এখন আমার এখানে নিয়ে ওখানে হঠাৎ করে দেখি যে এআই আমারে যদি নিউ ইয়র্কে দাঁড় করে দেয়, তাও আমার কিছু করার নাই, কি করব? না, এক্স্যাক্টলি, ইউ আর রাইট। না, আমি এর মধ্যে কিছু ইনফরমেশন কালেক্ট করেছি যেগুলো মিডিয়ায় ধরেন বিভিন্নভাবে অতিরঞ্জিত, বিভিন্ন ধরনের ঘটনা দেখায়, অনেকখানি সত্য না। 80% অফ দ্য নিউজ যে আপনি যেগুলো দেখেন, ডেমনস্ট্রেশন, এগুলো না, এগুলো সত্য না। ইনফরমেশন অনুযায়ী যেটা সোফার যেটা হয় অ্যাজ ইউজুয়াল, আমেরিকায় প্রতিবাদ করার, কালো পতাকা দেখানো, স্লোগান দেয়া, এই সেই করা, এগুলো পারমিশন নিয়ে করে, ওরা পুলিশ থেকে পারমিশন নিয়ে। আপনারা আমেরিকাতে যারা আছেন তারা তো এই যে কালো পতাকা মতাকা এগুলি, আমরা তো এগুলি আর কোনো দেখিও না, কোনো আমাদের কোনো ইয়ের মধ্যে বাইরে। আপনারা ডিম থেরাপি কি এগুলি না, অনেক সময় অনেক সময় মারে। এখানে যেটা করে, আপনি ডিম মারার প্রভিশন যদিও নাই, আপনি কাউকে কিন্তু আহত করতে পারেন না, আপনার বিরুদ্ধে কেস হবে, ইউ নো ইট বাই ল। এবং আপনি যদি কাউকে ফিজিক্যালি অ্যাসল্ট করেন, এটাও কেস হবে। একবার এখানে ওয়ার্ল্ড ব্যাংকের সামনে, আপনি ওয়াশিংটনে খেয়াল আছে, এখন আপনি না, এখন এমনি পরিস্থিতি কি? পরিস্থিতি হলো এই, আমি ওভারঅল পরিস্থিতি বলে আজকে ডিটেইল অনেক হয়ে গেছে, আজকে আলোচনা করব না। নেক্সট এর মধ্যেই 2-1 দিনের মধ্যে এটা গরম গরম থাকতে থাকতে ডক্টর ইউনূস নিউ ইয়র্কে আমরা আলোচনাটা আনবো এই সপ্তাহে। সেটা হচ্ছে স্বাভাবিক। জাতীয় 2টা চ্যানেলেই আছে আমার, একবার সরাসরি তারা সম্প্রচার। আপনি তো হ্যাঁ নিউ ইয়র্কের সংযুক্ত, ওখানে আসবে। কিন্তু আমি বললাম যে ভাই, আমি পার্সপেক্টিভস নিয়ে কথাগুলি বলবো, কিন্তু আমি যেটা চাক্ষুষ করি নাই সেগুলো যারা ইউনূস যেটা করছে ওই বিএনপির লোকজনকে সম্পৃক্ত করে, তার যাওয়া উপলক্ষে ওখানে মির্জা ফখরুল, ওখানে আমাদের নবী চৌধুরীর ছেলে আমার ওই ভাইও ওখানে গেছে, চিটং এর আমির খসরু। হ্যাঁ, খসরু ভাই ওখানে গেছে। না, আমির খসরু যায়নি। আমির খসরু ব্যবসায়ীদের সাথে একটা মিটিং এ, না, এটা এখানে ঢাকায় করছে মিটিং। হি ইজ ইন ভেরি মাচ ইন দ্য কান্ট্রি। না, ওখানেও সে, আই থিংক হি উইল গো, না গেলেও সে যাবে, হাই পসিবিলিটি, না গিয়ে থাকলে যাবে। কারণ ওখানে একটা বিরাট বিরাট জনগোষ্ঠী হলো, ভালো মন্দ যাই হোক, চিটং এর একটা বিরাট একটা রোল ওখানে আছে, যে পার্টি করুক। আমি জানি যাচ্ছে নাও ওখানে আওয়ামী লীগ এবং বিএনপি কে ডক্টর ইউনূস মুখোমুখি করাই দিছে, বুঝছেন? আচ্ছা, লাভ কি? লাভ তো হলো না। জামাত হলো কি, জামাত গ্যালারিতে আছে, জামাত কোন এই ধরনের ঘটনা ইনভলভ হবে বলে আমার মনে হয় না। এখানে একটা জিনিস আমি বলি, যারা ইনসার্জেন্ট, আমি আমার মিলিটারির দিকে চলে যাচ্ছি আর কি, তারা সব সময় চায় কিছু ভোলাটাইলিটি ক্রিয়েট করার জন্য। আর যারা কাউন্টার ইনসার্জেন্সি করে, তারা চায় সবসময় একটা শান্তি বিদ্যমান বিরাজ রাখার জন্য, শান্তি স্থাপন করার জন্য। দ্যাট ইজ দেয়ার অ্যাচিভমেন্ট। আর ভোলাটাইলিটি সৃষ্টি করাটা হচ্ছে অ্যাচিভমেন্ট অফ দ্য ইনসার্জেন্ট। তো এখন যদি আপনি ভোলাটাইলিটি যদি সৃষ্টি হয়ে যায় মুখোমুখি, তাহলে তো the insurgent will be the winner. না, ওইটাই eventually they have a tactics and strategy, there is no question about it. ওদেরকে সাথে নিয়ে গেছে, ওরা এখন এনজয় করতেছে ক্ষমতা, ভাইস চ্যান্সেলর ওদের, বিচারপতিরা ওদের, প্রশাসন ওদের, বিভিন্নভাবে they are enjoying the power. আপনি তো নিউ ইয়র্কের বর্ণনা দিলেন না, আপনি খালি ঘুরে ফিরে দেশের ভিতর আসতেছেন। না, নিউ ইয়র্কের কথাটাই বলতেছি আমি। নিউ ইয়র্কে যেটা হচ্ছে, নিউ ইয়র্কে বিভিন্ন স্পটে আওয়ামী লীগ প্রোগ্রাম করছে, নিউ ইয়র্কে বিভিন্ন স্পটে প্রোগ্রাম করছে। যে ওখানে জ্যাকসন হাইট দেখলাম, জ্যাকসন হাইট একটা মিটিং এর জায়গা, ওখানে ইউনূস যাবে না জানে। ওখানে অনেক ওদের প্রতিনিধি দলের লোকজন, হয়তো পার্টির লোকজন যাইতে পারে, কিন্তু আসলে জ্যাকসন হাইট হলো ওখানে মার্কেটিং প্লেস। এটা ইজ এ বিগ মার্কেট প্লেস, ইউ নো ইট ভেরি ওয়েল। ওখানে খুব একটা
ইউনূসের জায়গা হলো জাতিসংঘে, তাকে তো দেখবেও না, কারণ সে হোটেল থেকে গোপন সুড়ঙ্গ দিয়ে বেরোবে, বেরিয়ে চলে যাবে, তার গাড়িও পায় কিনা আমি জানি না, নিউ ইয়র্কে এয়ারপোর্টে আসবে, এই ধরনের ঘটনা হবে জানে। সো ওইভাবে বিভিন্ন ধরনের হাইড করে নিয়ে যাওয়ার স্কোপ আছে, আর ওখানে লোকাল পুলিশ সিকিউরিটি এজেন্সিস আছে, ওগুলো তাকে প্রোটেকশন দেবে স্বাভাবিক কারণে। ওখানে প্রাইভেট সিকিউরিটি এজেন্সি আছে, গভর্নমেন্ট বা এমবাসি, তাদেরকেও হায়ার করতে পারে। দে কুড অলসো লোকাল, দে কুড অলসো প্রোটেক্ট হিম। এন্ড তাদের যারা আছে জামাতের, ওটা পলিটিক্যাল লোকজন, জামাতের সে তো পলিটিক্যাল লোক, সে তো ওপেনলি হয়তো ওখানে যাবে, মিটিং টিটিং করবে। মির্জা ফখরুল বা অন্যান্য যারা আছে, যা বিএনপির এলিমেন্ট, এনসিপির তো খুব একটা লোকজন না থাকলেও আমাদের এটা পিকচার আমরা দেখবো, এখনো পিকচার আবিত না। ইভেন্চুয়ালি ওখানে অলরেডি কিছু ভোলাটাইল সিচুয়েশন ক্রিয়েট যে হয় নাই তা না। হাওয়ার এখনো পর্যন্ত একজনকে আঘাত করা, হসপিটালাইজড হওয়া, রক্ত ঝরার মতো ঘটনা এখনো ঘটে নাই। আই হোপ ঘটবে না, ঘটানোর কোনো কারণ তো নাই। হ্যাঁ, আমি আমার প্রতিবাদ করব, শান্তিপূর্ণভাবে করব, অসুবিধা তো নাই, তাই না? আরেকজনেরটা করবে, দ্যাটস ফাইন, অসুবিধা তো নাই। আমার মনে হয় আমাদেরকে এই জিনিসটা আমাদেরকে অ্যাটলিস্ট মেনটেন করা যতটুকু সম্ভব দরকার আর কি। যেখানে আমরা থাকি, যেভাবেই থাকি, এগুলো দিয়ে তো খুব একটা অর্জন হয় না। এখন আমি আপনাকে মেরে ফেললাম, কেটে ফেললাম, এই করলাম, ইউ ক্যান নট অ্যাচিভ এনিথিং কনস্ট্রাকটিভ বেসিক্যালি। এগুলো দিয়ে খুব একটা কিছু হয় বলে আমার মনে হয় না। হাওয়ার আমরা উইল কাম ব্যাক নেক্সট। আমি বললাম 2-1টা সেশনে নিয়ে হবে, নিউ ইয়র্কে নিয়ে হবে, নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা নিয়ে হবে। দেখি আরো কয়েকজন যারা অ্যানালিটিক্স আছে তাদেরকে আমরা সংযুক্ত করার চেষ্টা করব। তো আপনি অনেকক্ষণ, প্রায় 1 ঘন্টার উপরে হয়ে গেল কথা বলতে বলতে। তো আমি লাস্টলি শুধু এটুকুই বলি, এটুকুই আপনাকে একটা প্রশ্ন রেখে আপনি এটার উত্তর আমাকে নেক্সট টাইম দিতে হবে। সেটা হচ্ছে, আমি রিকোয়েস্ট করব, আমাদের প্রফেসর ডক্টর ইউনূস, we had a high hope and expectation no matter what. আওয়ামী লীগ কি করেছে, দ্যাটস নট অ্যান ইস্যু, উনি কি করলো সেটাই হলো ইস্যু। একটা প্রজেক্ট, আই ওয়ান্ট টু সি এ প্রজেক্ট, সোশ্যাল বিজনেস প্রজেক্ট, যেখানে উনি বা ওনার লোকজন ইনভেস্ট করেছে ইনোভেটিভ প্রজেক্টের মাধ্যমে, শত শত হাজার হাজার, 2-4-5 জন 10 জন হলেও এর মধ্যে 1 বছরে সেলফ এমপ্লয়েড কাজ করে এই যে ক্ষুধা এবং মুক্ত হয়েছে। উনি যে কথাটা বলতেছেন আর কি, আমার কাছে there are a lot of scope, there are a lot of innovative approach, এমদাদ ভাই, we'll talk about it. এই জিনিসটা আপনি যদি কোনোখানে ইনোভেট খুঁজে পান বাংলাদেশে, I want to hear it, I want to tell the audience. Thank you, ভালো থাকবেন। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।